তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই ভয় দেখাচ্ছিস? কি করবি তুই শুনি? এই দেখ কি করি। এই কথা বলেই রিয়া ওর জামার হাতে ছিঁড়তে লাগলো। আমি তো রিয়ার কাণ্ড দেখে অবাক হচ্ছি আর ভয়ও পাইতেছি। এই মেয়ে কি করতে চাইতেছে? তাকে দেখি রিয়া ওর বুকে কিছুটা কাপড় ছিঁড়ে হুট করে আমাকে জড়িয়ে ধরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো আর কাঁদতে লাগলো। আমি ওকে যতই সারানোর চেষ্টা করছি, রিয়া তত বেশি করে আমাকে জড়িয়ে ধরছে আর চিৎকার করতেছে। আমি মনে মনে ভাবতেছি, আজ মনে হয় এই মেয়ে আমার জীবন শেষ করে দিবেই। আমি রিয়াকে সারাতে চেষ্টা করেই যাচ্ছি, তখনই দেখি পরিবারের সবাই মেহমান সহ ছাদে আসলো। আম্মু, বাবা, ভাইয়া, আপু, দুলাভাই সবাই সবাই ছাদে এসেই এরকম পরিস্থিতি দেখে। কি হচ্ছে কি এখানে? আমার দিকে চোখ গরম করে। রিয়া ভাবির গলা পেয়েই আমাকে ছেড়ে দিয়ে দৌড়ে ভাবিকে গিয়ে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আপু, এই বদমাসটা আমাকে প্রেমের অফার দিয়েছিল, আমার সাথে রাত কাটানোর কথা বলেছিল। আমি রাজি হইনি, তাই আমাকে জোর করে। ফোন বেজে চলেছে। ওয়াশরুম থেকে এসে ফোনটা হাতে নিয়ে দেখলাম বাংলাদেশ থেকে ফোন করা হয়েছে। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টর রহমান বলছি। আপনি ডক্টর রিদওয়ান বলছেন কি? হ্যাঁ বলছি। ডক্টর, আপনাকে কিছুদিনের জন্য বাংলাদেশে আসতে হবে এবং দ্রুত। কেন ডক্টর রহমান? একটা জরুরি অপারেশন করতে আপনাকে আমাদের প্রয়োজন। আমি আপনার ব্যাপারে শুনেই আপনাকে ফোন দিয়েছি। প্লিজ আপনি না বলবেন না। আমাকে একটু সময় দিন, আমি আপনাকে জানাচ্ছি। ওকে। আমি কিছুক্ষণ ভাবলাম। 7 বছর হলো বাংলাদেশ থেকে ইংল্যান্ডে এসেছি। দেশে কি ফিরবো নাকি ফিরবো না, কয়েক মিনিট ভেবে সিদ্ধান্ত নিলাম আমি যাব কয়েকদিনের জন্য বাংলাদেশে। ডক্টর রহমানকে ফোন দিলাম। হ্যাঁ বলুন। কবে অপারেশন হবে সেই রোগীর? আগামী 25 তারিখ সকালে। আপনি আসছেন তো ডক্টর? হ্যাঁ আমি আসবো। আজ 18 তারিখ, তার মানে আর মাত্র 7 দিন সময় আছে। ধন্যবাদ ডক্টর রিদওয়ান, আপনার কাছে আমরা কৃতজ্ঞ। ডক্টরের সাথে কথা বলা শেষ করে ভাবলাম হিমুকে জানিয়ে দেই যে আমি বাংলাদেশ আসছি। পরে ভাবলাম যে না, বাংলাদেশে গিয়ে পাগলিটাকে সারপ্রাইজ দেবো। এক কাজ করি, আমার কলিজার দোস্ত সুমনকে ফোন দেই। যেই ভাবা সেই কাজ, সুমনকে ফোন দিলাম। হ্যালো দোস্ত, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তোর কি খবর? আর ভাবি কেমন আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। তো তুই কি দেশে আসবি না নাকি আর? হ্যাঁ, আমি কয়েকদিনের জন্য বাংলাদেশে আসতেছি। কি, কবে আসবি তুই? আগামী সপ্তাহে 1 মাসের জন্য যাব। দোস্ত এক কাজ কর, আর কত পরের দেশে পড়ে থাকবি? দেশে যখন আসতেইছিস তুই একেবারেই চলে আয়। নিজের দেশের মতো কি বাইরের দেশ? আর কত নিজের পরিবারের উপর অভিমান রাগ করে থাকবি? সুমন অবশ্য ঠিক কথাই বলেছে। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখছি কি করা যায়। তবে আমি যে দেশে আসছি এ কথা যেন কেউ জানতে না পারে। সুমনের সাথে কথা বলে কিছু সময় চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম ইংল্যান্ডে আর থাকবো না, পুরোপুরি দেশে চলে যাব। সেখানেই কোনো হাসপাতালে চাকরি করব। সময় হাতে আছে 7 দিন। এই 7 দিনেই এখানকার সব কাজ শেষ করতে হবে। শুরু করে দিলাম কাজ। যে হাসপাতালে ডক্টর ছিলাম সেখানে রিজাইন দিলাম। সবাই অনেক আশ্চর্য হয়ে গেছে, কেউ ছাড়তে চাইছে না আমাকে। অনেক বোঝানোর পর বের হলাম সেখান থেকে। পাসপোর্ট ভিসার ঝামেলা সব শেষ করে নিলাম। আগামীকাল 22শে আগস্ট বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হব। চলে যাব প্রিয় মাতৃভূমিতে। রাতে দ্রুত খেয়ে ঘুমিয়ে গেলাম। 22 তারিখ কিছু শপিং করে নিলাম আমার জন্য এবং আরো দুজনের জন্য। সেই দুজন কে কে আস্তে আস্তেই জানতে পারবেন। সন্ধ্যা 6টায় আমার ফ্লাইট। 1 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এয়ারপোর্টের চেকিং শেষে বিমানে উঠে নিজের আসনে বসে পড়লাম। কয়েক মিনিটের মধ্যেই উড়াল দেব জন্মভূমিতে। চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে আছি। পাশে কে বসে আছে সেটাও জানি না। বিমান বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। বসে বসে ভাবতে লাগলাম হিমুকে ফোন দিয়ে জানানো উচিত ছিল যে আমি বাংলাদেশে আসতেছি। এই পাগলিটাই তো এখন আমার সবকিছু। কি কিছু বুঝতেছেন না তো যে এই হিমুকে আর আমি বা কে, এবং কিভাবে দেশ ছেড়ে বিদেশের মাটিতে আসলাম? চলুন তাহলে আজ থেকে ঠিক 10 বছর আগের ফ্ল্যাশব্যাকে ফিরে যাই, তাহলেই সব বুঝতে পারবেন। ফ্ল্যাশব্যাক। এই ভাইয়া, ভাইয়া, আর কত ঘুমাবি? আজ না তোর পরীক্ষার রেজাল্ট দিবে, আর তুই এখনো শুয়ে ঘুমাইতেছিস? যা তো বোন, আর একটু ঘুমাই আমি। 10টা বাজে আর তুই এখনো ঘুমাবি? উঠবি নাকি গায়ে পানি ঢেলে দিব? পানির কথা শুনে ঘুম থেকে উঠে গেলাম। এই তুই এত চিল্লাচ্ছিস কেন? সবাই খাবার টেবিলে বসে আছে, মেহমানও এসেছে অনেক, তাই তাড়াতাড়ি আসেন, ডাকতেছি আপনাকে। তুই যা, আমি আসতেছি। ওয়াশরুম ঢুকে গেলাম। চলুন ফ্রেশ হতে হতে পরিচয় পর্বটা সেরে নেই। আমি রেদওয়ান, বাবা মায়ের একমাত্র ছেলে। আমার উপরে বড় বোন আছে আর একটা ছোট্ট বোন। একটু আগে যে আমার ঘুম ভাঙিয়ে গেল, নাম ফারজানা। আর বড় অপর বিয়ে হয়ে গেছে কিছুদিন আগে। বাবা বড় ব্যবসায়ী, আমাদের একটা কোম্পানি আছে খান গ্রুপ নামে। আর মা গৃহিণী।
এ পর্যন্তই থাক, বাকিগুলো গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। ফ্রেশ হয়ে দ্রুত নাস্তার টেবিলে চলে গেলাম। গিয়ে দেখি সবাই আছে, শুধু আমি ছাড়া। তাকে দেখলাম আপু, দুলাভাই এরাও আসছে, তবে একজন নতুন মেহমান দেখলাম, এদের চিনতে পারলাম না। যাই হোক, নাস্তার টেবিলে বসে, আপু কেমন আছিস, কখন আসলি তোরা? সকালেই আসছি, এসে দেখি তুই মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিস। সারা রাত চুরি করে, তাই পরের দিন ঘুম ভাঙে না। এই পেতনি, তুই চুপ কর। কি? আমি পেতনি? দাঁড়া, আজ তোর গার মটকে দিব। আরে কি শুরু করলি তোরা? খাবার টেবিলে বসে পাশে যে মেহমান বসে তোদের ভাই বোনের ঝগড়া দেখতেছে, সেদিকে কি খেয়াল আছে? আরে তাই তো, আমার কি দোষ? এই পেতনিটাই তো শুরু করছে ঝগড়া। আম্মু, তোমার ছেলেকে কিন্তু আবার পিটাবো। আম্মু রান্নাঘর থেকে বের হয়ে আসলো। কে আমার ছেলেকে পিটাবো শুনি? সবাই চুপচাপ খাও তো। আমি পিটাবো, আমি। আম্মু আমাকে সব থেকে বেশি ভালোবাসে। নাস্তার টেবিলে আব্বুকে দেখতে পেলাম না, জিজ্ঞেস করে জানতে পারলাম অফিসে চলে গেছে। সবাই নাস্তা করার পর গল্প করতে বসলাম। আমাকে সবাই ভুলে গেছে, কেউ আমার খেয়াল রাখছে না। আরে দুলাভাই, এটা কি বলেন আপনি? আমার একটা মাত্র দুলাভাই, আর তার খেয়াল না রেখে পারি? এখানে একটা কথা বলে রাখি, আমরা যৌথ পরিবার। আমার বাবা আর বড় আব্বু সহ থাকি। তাদের একটা ছেলে আছে। ভাই বোনদের মধ্যে সবাই বড়। তার একটা কাজে বড় আব্বুর বাবার বাড়িতে গেছে। হ্যাঁ দেখলাম তো, আসার পর থেকে শুধু বোনকে নিয়ে পড়ে আছে, আমার দিকে খেয়ালই নেই। তোমার আপু তো আরো খেয়াল রাখে না, শুধু প্যারা দেয়। কি আমি প্যারা দেই তোমাকে? রাত হোক, তোমাকে মজা বোঝাবো। বাইরে একা থাকবা আজ তুমি। আরে মজা করলাম তো। আড্ডা দিতে দিতে মেহমানদের পরিচয় জানতে পারলাম। আপু ননদ হয়, দুলাভাইয়ের চাচাতো বোন এরা। বড়টার নাম রিমি, ছোটটার নাম রিয়া। এটাও জানতে পারলাম রিমির সাথে আমার বড় ভাই রাসেলের বিয়ের আলাপ চলছে। রাসেল হচ্ছে বড় আব্বুর ছেলে। কি রাসেল ভাইয়ের বিয়ের আলাপ চলছে আর আমি জানি না? হ্যাঁ, তোমার আপুর বিয়ের সময় থেকে নাকি এরা দুজন দুজনকে পছন্দ করে। ও, তলে তলে বড় ভাই এত দূর গেছে আর আমিই জানি না। ওর তো হচ্ছে আজকে। তোর না আজকে এসএসসির রেজাল্ট? কখন রেজাল্ট দিবে? রেজাল্টের কথা শুনে টেনশন হচ্ছে এখন, এতক্ষণে মনেই ছিল না। 12টার পর। আরে ভাইয়া, এত টেনশন করিস না, দেখবি তুই সব থেকে ভালো রেজাল্ট করবি। এই বোনটা বড় অপর থেকেও আমাকে বেশি ভালোবাসে। স্বাধীন ঝগড়া খুনসুটি করলেও যদি আমি এক নজর কোথাও যাই, কেঁদে কেঁদে একদম শেষ হয়ে যায়। আমিও খুব ভালোবাসি আমার ছোট্ট বোনটিকে। তাই যেন হয় রে পেতনি। ভাইয়া, ভালো হবে না কিন্তু। আড্ডার মাঝে একটা জিনিস ফলো করলাম, আপুর ছোট ননদ রিয়া আর চোখে বারবার আমার দিকে তাকাচ্ছে। ফারজানাও বিষয়টা লক্ষ্য করছে। আমি ওদের থেকে বিদায় নিয়ে রুমে গিয়ে আমার বেস্ট ফ্রেন্ডের ফোন দিলাম। সুমন, মিরাজ, কেয়া, রিশাদ, ফারিয়া সবার সাথে কথা বলে ছাদে গিয়ে দাঁড়িয়ে আছি। এতক্ষণ আড্ডায় থাকলেও এখন টেনশন হচ্ছে। যদিও জানি রেজাল্ট ভালো হবে, তবুও মনের শঙ্কা জাগছে। হঠাৎ দেখি আম্মু ছাদে আসলো। কিরে বাবা, এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? এমনি আম্মু। আম্মু বুঝে বুঝে গেছে হয়তো আমি টেনশনে আছি, মায়ের মন তো। আরে আব্বু, এত টেনশন করিস না, আমি জানি আমার ছেলেটা ভালোই রেজাল্ট করবে। মাথায় হাত বুলিয়ে আদর করে দিল আম্মু। দেখতে দেখতে 12টা বেজে গেল। আমি রুমে শুয়ে আছি, রেজাল্ট এখনো দেখিনি। জানি আমি রেজাল্ট না দেখলেও একজন ঠিকই দেখবে, সে হলো আমার বোন ফারজানা। বিছানা থেকে ছাদে উঠে যাবার জন্য যেই না পা বাড়িয়েছি, অমনি ফারজানা এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছো। আমি জানতাম আমার ভাইয়া ভালো রেজাল্ট হবেই। তুই সত্যি বলছিস রে? হ্যাঁ ভাইয়া, সত্যি, এই দেখো রেজাল্ট। আমাকে ছেড়ে দিয়ে ফারজানা আমাকে রেজাল্ট দেখালো। রেজাল্ট দেখে আমিই বিস্মিত। বাসায় সবাই খুব খুশি, আম্মু তো সবচেয়ে বেশি খুশি। বাবাকে ফোন করে জানানো হয়েছে, বড় আম্মুদেরকেও জানানো হয়েছে। আপুর ছোট ননদ রিয়া এই প্রথম আমার সাথে কথা বলে ভালো রেজাল্ট করায় অভিনন্দন জানালো। আমি বন্ধুদেরকে ফোন দিলাম, তারাও মোটামুটি সবাই ভালো রেজাল্ট করছে। মিষ্টিমুখ করা হলো সবাইকে। আমি বাইক নিয়ে বন্ধুদের সাথে দেখা করতে গেলাম। সবাই মিলে বিকেল অবধি এনজয় করলাম। বাসায় আসার সময় ফারজানার জন্য ফুচকা নিয়ে আসলাম। ফারজানা তো খুব খুশি। বাসায় এসে দেখলাম বড় আম্মুরা বাসায় আসছে। সবার সাথে কথা বললাম, শুধু রাসেল ভাইয়া ছাড়া। ভাইয়া বুঝে গেছে আমি কোনো একটা কারণে রেগে আছি। কি রে ছোট ভাই, তুই সবার সাথে কথা বললি অথচ আমার সাথে কথা বলছিস না, কি হয়েছে তোর? আমি কিছু না বলে চুপ করে আছি। আরে বলবি তো কি হয়েছে। বড় ভাইয়া, তুমি সব বিষয় আমার সাথে শেয়ার করো, অথচ তুমি প্রেম করছো, 2 দিন পর বিয়ে, এই বিষয়টা আমি জানি না। তোকে এসব কথা কে বলেছে রে? আমার বিয়ে আর আমি তোকে বলবো না, সেটা কি করে হয়? বল। ন্যাকামো করো আমার সাথে, ন্যাকামো? তোমার হবু বই এসব আমাকে বলেছে। গিয়ে দেখো আপুর রুমে বসে গল্প করছে। দাঁড়াও, ডেকে আনছি। আপুর 2 ননদকে ফারজানার মাধ্যমে ডেকে আনলাম।
ভাইয়া তো ওদের দেখে অবাক হয়ে গেছে। কি হলো, এত অবাক হয়েছো কেন? এখন বলো যে সব মিথ্যে। আমি তো কিছুই বুঝতেছি না। ও, এখন কিছুই বুঝতেছো না? রিমি আপু দেখছো, ভাইয়া এখন আপনাকে চেনেই না, আপনাকে অস্বীকার করছে। জানি এই ওষুধেই কাজ হবে। কি অস্বীকার করছো তুমি রাসেল? কই, কি অস্বীকার করলাম? তাহলে রিদনকে কিছু বলছো না কেন? কি হলো ভাইয়া, এখন কি বলবে তুমি? বলো যে সব মিথ্যে। ভাইয়া তো টাস্কি খেয়ে গেছে, কিছু বলছে না। আমি উঠে রুমে চলে গেলাম। সন্ধ্যা পর্যন্ত ভাইয়ের সাথে কথা বলিনি। সন্ধ্যার পর আমি ছাদে দাঁড়িয়ে আছি, এমন সময় রিয়া আসলো ছাদে। কি করেন এখানে? হাওয়া খাইতেছি। ও, তা রেজাল্ট হলে কোথায় ভর্তি হবেন? দেখি এমআই কলেজে ভর্তি হব, ইন্টার পাস করে ডাক্তারি পড়বো। এসএসসি পাশ করেও তো ভর্তি হওয়া যায়। হ্যাঁ যায়, কিন্তু আমি ইন্টার পড়ে তারপর ভর্তি হব। ও আচ্ছা, আপনি প্রেম করেন? না, এসব আমার ভালো লাগে না। কিন্তু কেন? না, এমনি। রিয়া চলে গেল, আমিও রুমে গেলাম। একটু পর ভাইয়া আমার রুমে আসলো। আমি ভাইয়াকে দেখে মুখ ফিরে নিলাম। আরে ভাই, তুই এত রাগ করছিস কেন? এই কান ধরছি, আমার ভুল হয়ে গেছে। তোর কাছে আর কোনো কিছু লুকাবো না। কান ধরে কোনো লাভ হবে না। তাহলে কি করতে হবে বল? 10,000 টাকা দিতে হবে। এত টাকা আমার কাছে নাই ভাই আমার। সেটা বললে তো হবে না ভাইয়া মশাই, দিবে কিনা বলো। আচ্ছা ঠিক আছে, দিব। এখন চল, নিচে সবাই আড্ডা দিচ্ছে। ওকে চলো। ভাইয়ের সাথে নিচে চলে গেলাম, গিয়ে দেখি সবাই আড্ডা দিচ্ছে। বাবা মা বড় মা সবাই আছে। বড় বাবা এখনো আসেনি বাসায়। আমি গিয়ে আম্মুর পাশে বসলাম। পরীক্ষার রেজাল্ট তো হলো, কয়েকদিন পর ভর্তি শুরু হবে। পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ো। না বাবা, আমি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়বো না, আমি ডক্টর হব। তাই ইন্টারে ভর্তি হব, ইন্টার শেষে মেডিকেল কলেজে ভর্তি হব। না, সেটা হবে না। আমি যেটা বলেছি সেটাই হবে। কেন হবে না শুনি? ওর ইচ্ছে ও ডাক্তার হবে, আমারও ইচ্ছা সেটাই, আমার ছেলে ডাক্তার হবে। তোমার ছেলে, আর তুমি যা ইচ্ছে করো। আমি আড্ডা দেওয়ার জায়গা থেকে উঠে নিজের রুমে গেলাম। বাবা বরাবরই আমার ইচ্ছাকে সমর্থন দেন না। আমার পছন্দ অপছন্দ কোনো কিছুতেই তার কোনো শ্রেয় নেই। কিন্তু আম্মু আমাকে খুব ভালোবাসে, আমার সব ইচ্ছা আম্মুকেই বলি, টাকার দরকার হলেও আম্মুকে বলি। পরিবারের মধ্যে শুধু বাবা আর বড় আপু আমাকে একটু কম ভালোবাসে, কিন্তু বুঝি না এদের সমস্যাটা কোথায়। রুমে এসে শুয়ে শুয়ে এসব কথাই ভাবতেছি। রাত 10টায় আম্মু এসে খেতে ডাকলো। আমিও নিচে গিয়ে খাবার টেবিলে বসলাম। খাওয়ার শেষ পর্যায়ে বাবা বলল, তাহলে তুমি মেডিকেলেই পড়বে? হ্যাঁ, আমার আর আম্মুর স্বপ্ন আমি ডাক্তার হব। তাহলে শুনে রাখো, যদি তুমি মেডিকেল কলেজে ভর্তি হও তাহলে আমার সাপোর্ট তুমি পাবে না। কথাটা বলেই বাবা চলে গেল। বাবার কথা শুনে আমি মাথা নিচু করে খেয়ে উঠলাম। আপুও বাবার কথায় সাপোর্ট দিল। আমি জানতাম আপু এমনটাই বলবে, কিন্তু আম্মু আর ফারজানা আমার পাশে আছে। ভাইয়াও বলল আমার ইচ্ছা অনুযায়ী পড়তে। খাওয়ার পর রুমে গিয়ে বন্ধুদের সাথে চ্যাটিং করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজের পর বাইরে গিয়ে কিছুক্ষণ হেঁটে আসলাম। রুমে এসে আবার একটু শুয়ে রেস্ট নিয়ে ফ্রেশ হতে বাথরুমে গেলাম। রুমে এসে বসার সাথে সাথেই আম্মু নাস্তা করতে ডাকলো। নিচে গিয়ে, 3তলা বাসা তো, নিচতলায় আড্ডা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে, রান্নাবান্নাও সব নিচেই। নাস্তা করে রুমে গিয়ে দেখি আমার রুমে রিয়া বসে আছে। তুমি আমার রুমে কি করো? তোমাকে একটা কথা বলার ছিল। ব্যাপার কি, একদম আপনি থেকে তুমি করে বলছে। হ্যাঁ বলো, কি বলবে? আসলে আমি তোমাকে কি করে যে বলি। কি হলো বললে বলো, না হলে নাও। আসলে আমি তোমাকে প্রথম দেখাতে খুব ভালোবেসে ফেলেছি। আমাকে তুমি তোমার সন্তানের মা বানাবে? প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমার তো সেই রাগ উঠছে এই মেয়ের কথা শুনে। দেখো তুমি আমার ছোট বোনের মতো, সুতরাং মাথায় এসব চিন্তা না এনে ভালো করে পড়াশোনা করো। তুমি আমার কোন জন্মের ভাই শুনি? আমাকে তোমার ভালোবাসতেই হবে। দেখো রিয়া, প্রথম দেখাতে কখনো কাউকে এত ভালোবাসা যায় কিভাবে সেটা আমি জানি না। তুমি আমাকে ভালোবাসলেও আমি তোমাকে ভালোবাসি না। অতএব যদি ছোট বোনের মতো থাকতে পারো তবে আমার সাথে কথা বলবে, না হলে না। এখন তুমি আসতে পারো। রিয়া রুম থেকে চলে গেল। আমি মনে মনে ভাবতেছি, কি মেয়ে রে বাবা, এটুকু মেয়ে নাকি আমাকে ভালোবাসে, আমার সন্তানের মা হবে। যত সব আজাইরা ঠং। রুমে রেডি হয়ে বন্ধুদের সাথে ঘুরতে বের হলাম বাইকে করে। মোটামুটি 11টা পর্যন্ত ঘোরাফেরা করে বাসায় চলে আসলাম। আসার সময় ফারজানার জন্য ফুচকা নিয়ে আসলাম। দুপুরে গোসল দিয়ে এসে নামাজ পড়ে এসে সবাই মিলে লাঞ্চ করলাম। লাঞ্চ করার সময় বড় মা বললো যে রাসেল ভাইয়ের বিয়ে আগামী সপ্তাহে রবিবার। সবাই মোটামুটি অনেক খুশি। আমি খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। একদম বিকেলে ঘুম থেকে উঠে আসরের নামাজের পর ছাদে উঠে বসে আছি। ঠিক সেই সময় রিয়া এসে আবার ভালোবাসা ভালোবাসা বলে মাথাটা খারাপ করে দিচ্ছে। রাগ করে ছাদ থেকে নেমে গেলাম। এভাবে বিকেলটা কেটে গেল। সন্ধ্যাবেলা রিয়া আর রেমি আপু চলে গেল। আপু আর দুলা ভাইও চলে গেল। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসলো। আমি আমার বোনদের দাওয়াত দিয়ে নিয়ে আসছি। সবাই মিলে বাসা সাজিয়েছি। আপু, ফারজানা আর বড় মা শপিং করতে গেছে।
বাসা সাজানোর পর সবাই ক্লান্ত হয়ে গেছি। আম্মু আমাদের নাস্তা দিল। আমরা নাস্তা খেয়ে আমার রুমে বসে আড্ডা দিতে লাগলাম। সবাই আলোচনা করছে কে কোন কলেজে ভর্তি হবে। আমি বললাম আমি এমআইতে চয়েস দেব। সবাই আমার কথার সাথে একমত হলো, তারাও এমআই কলেজে পড়বে। আমরা 4 বন্ধু, রাফি, সুমন, মাসুদ আর রাকিব প্রাইমারি থেকে একসাথেই পড়তেছি, তাই আমাদের কথা হলো ইন্টারেও একসাথে পড়বো। সন্ধ্যাবেলা পরিবারের সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। বাবা আমার সাথে সেদিনের পর থেকে কথা কম বলে। আম্মু আমাকে সান্ত্বনা দেয় যে তুই ডাক্তার হলে তোর বাবার রাগ কমে যাবে। আড্ডা শেষ করে ঘুমাতে গেলাম। আমার হারামি বন্ধুরা বাসায় চলে গেছে, কাল সকালে আসবে বলে। কালকে ভাইয়ার বিয়ে, কোণে আনতে যাব। কালকে আমরা অবশ্যই খুব খুশি খুশি লাগতেছে যে বাসায় একটা ভাবি আসবে। আবার খারাপ লাগছে রিয়া যদি আবার ওদের বাসায় কিছু করে বসে। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন বিকেলে বিয়ে বাড়ি চলে গেলাম। যা সাজিয়েছে না, বিয়ের বাড়ি বলে কথা। মেয়েও আসছে অনেকে। আমার বন্ধুগুলো শুধু সবার দিকে নজর দিয়েই যাচ্ছে। খাওয়া দাওয়ার পর আমি ছাদে গেলাম, আর হারামিগুলো মেয়েদের সাথে ভাব জমাতে শুরু করছে। আমি মেয়েদের থেকে একটু দূরে থাকি, তাই ছাদে চলে এলাম। আমি ছাদে আসার কিছুক্ষণের মধ্যে রিয়াও আসলো। রিয়া ছাদে এসেই আবার ভালোবাসার কথা বলা শুরু করছে। দেখো রিয়া, আমি তোমাকে বারবার এক কথা বলতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি না, বাসবো না, ওকে? কেন কেন সোনা, আমাকে ভালোবাসতে তোমার কি সমস্যা? কারণ আমি এসবে জড়াতে চাই না, আর তোমাকে আমার ছোট বোন মনে করি। ধুর, সেই দিন থেকে শুধু খালি বোন বোন করতেছে। ওই, আমি তোমার মায়ের পেটের বোন নাকি? হুম হুম। তুমি যাই বলো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন পারবে না বলো? রিয়াকে একটা চড় মারলাম। আমি তোমাকে ভালোবাসি না, ওকে? তুমি এরপর আমার সামনে আসার চেষ্টাও করবে না, নয়তো আমি সবাইকে বলে দেবো তোমার পাগলামির কথা। রিয়া রেগে মেগে ছাদ থেকে চলে গেল। আমিও নিচে চলে গেলাম। ভাবিকে নিয়ে রাত 11টার দিকে বাসায় চলে আসলাম। ভাবির সাথে রিয়াও এসেছে। রিয়া আমাদের বাসায় এসে বারবার আমার দিকে রাগী দৃষ্টিতে তাকাচ্ছে, কিন্তু কেন তাকাচ্ছে সেটা বুঝলাম তার পরের দিন রাতে। তবে বুঝতে পারিনি রিয়া আমার থেকে এভাবে প্রতিশোধ নেবে। ভাইয়ার বিয়ের একদিন পর বউভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বউভাতের দিন অনেক পরিশ্রম হয়েছে। ভাবিদের বাসা থেকে অনেক লোক আসছে। খাওয়া দাওয়ার পর সবাই মিলে ড্রয়িং রুমে বসে গল্প করতেছে। আমার বন্ধুরা মেয়েদের সাথে আড্ডা মারতেছে। আমার ক্লান্ত লাগায় আমি রুমে এসে একটু শুয়ে পড়লাম। একটু পর রিয়া আমার রুমে এসে আবার পাগলামি শুরু করলো। বিরক্ত হয়ে ঠাস করে একটা চড় দিয়ে রুম থেকে বের করে দিলাম। রিয়া যাওয়ার আগে বলে গেল আমাকে এর জন্য খুব কঠিনভাবে পস্তাতে হবে। আমি রিয়ার কথাকে গুরুত্ব দিলাম না। একটু পর নিচে নেমে দেখলাম কয়েকজন মেহমান বাসায় আছে। ভাবির বাসার শুধু 3 জন আছে, বাকিরা চলে গেছে। আমিও বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। রাতের খাবারের পর বন্ধুরা চলে গেল, আমিও রুমে গিয়ে শুইলাম। এইদিকে রিয়া থাপ্পড় খাওয়ার পর রেদওয়ানকে শাসিয়ে ওর বোনের রুমে চলে আসে। গিয়ে দেখে ওর বোন রিমি একাই রুমে। রিমি রিয়ার দিকে তাকিয়ে দেখে রিয়ার চোখে পানি। কিরে, কাঁদতেছিস কেন? আর তোর গালে কিসের দাগ? রিয়া কিছু বলছে না, রাগে ফুঁসছে আর কান্না করতেছে। আরে বোন, কি হয়েছে বলবি তো? কে তোকে কাঁদিয়েছে? আর তোর গালে তো থাপ্পড়ের দাগ দেখতে পাচ্ছি। কে তোর গায়ে হাত দিয়েছে বল? তোর দেবর। মানে রিদন তোর গায়ে হাত তুলেছে? হ্যাঁ, তোর দেবরকে আজকেও প্রপোজ করেছি, তাই মেরেছে আর রুম থেকে বের করে দিয়েছে। রেদনের এত বড় সাহস যে আমার ছোট বোনের গায়ে হাত তোলে? দাঁড়া, ওর ব্যবস্থা করছি। কি করবি আপু তুই? ও তো তোর দেবর হয়। আমি ওকে কখনো দেবর হিসেবে মানতে পারবো না, মানবো না। ওকে তো 2 চোখে দেখতে পারি না। শুধু তোর দুলা ভাইকে বিয়ে করার জন্য সবার সাথে ভালো ব্যবহার করেছিলাম। তাহলে কি করবি আপু তুই? শোন, এমন কিছু করতে হবে যেন রেদওয়ানকে সবাই বাড়ির থেকে বের করে দেয়। তাহলেই এই সব কিছুর মালিক তোর দুলাভাই হতে পারবে, আর তোর প্রতিশোধ নেওয়া হবে। কি করবি এখন? শোন, তোকে যা বলবো তাই করবি তুই। ওকে। রিমি আর রিয়া কি কি করতে হবে তার প্ল্যান বানিয়ে নিল। কি প্ল্যান সেটা আস্তে আস্তে জানতে পারবেন। তাহলে তুই ছাদে যা, আমি কৌশলে রেদওয়ানকে ছাদে পাঠিয়ে দিতেছি। ওকে আপু। রিয়া ছাদে চলে গেল। আমার রুমে শুয়ে থাকতে থাকতে ভালো লাগছিল না, তাই নিচে চলে গেলাম। আমার সাথে কথা বলতেই নিচেই গেলাম। নিচে গিয়ে দেখি সবাই ব্যস্ত, তাই আর কাউকে কিছু না বলে রুমের দিকে যাচ্ছিলাম। তখনই ভাবি এসে বলল, রেদওয়ান, কোথায় যাও? মন খারাপ কেন তোমার? আরে ভাবি কিছু না, শুয়ে থাকতে থাকতে বোরিং লাগছে, তাই নিচে গেলাম গল্প করতে। দেখি যে সবাই ব্যস্ত, তাই রুমে গিয়ে ফোন টিপি শুয়ে। সারাক্ষণ শুয়ে থেকে কি করবা? ছাদে গিয়ে বসে থাকো, আবহাওয়া ভালো আছে। ভাবি ঠিকই বলছে, না ছাদে যাই। ওকে ভাবি। এই বলে ছাদে আসলাম। ছাদে এসে আমি ছাদের এক কর্নারে দাঁড়িয়ে ফোন চাপতেছি। কিছুক্ষণ পর বুঝতে পারলাম যে ছাদে কেউ একজন আসলো। পিছন ফিরে দেখি যে রিয়া। রিয়াকে দেখে আমার বিরক্ত লাগছিল। আমি অন্যদিকে তাকিয়ে আছি। রিয়া কিছুক্ষণ পর আমার কাছে আসলো।
কি করছো একা একা? হুম। সেটা কি তোমাকে বলতে হবে নাকি? দেখলে পাচ্ছি না। এত রেগে কথা বলো কেন শুনি? আমাকে একটু ভালোবাসলে কি হয়? তুমি কি এই কথা বলার জন্য এখানে আসছো? যাও এখান থেকে। আরে ধমকাও কেন? আই লাভ ইউ সোনা। রিয়া আই লাভ ইউ বলে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরতে চেষ্টা করলো, ঠাস করে আবার রিয়াকে একটা চড় দিলাম। এই মেয়ে, তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? বেহায়া লুচ্চা মেয়ে, তারপরও কেন বিরক্ত করিস? আমি লুচ্চা তাই না? এইবার নিয়ে তুই আমাকে 3বার থাপ্পড় মারলি। এবার দেখ এই লুচ্চা কি করে। তোকে আমি সহজে ছেড়ে দেব ভেবেছিস তাই না? দেখ তোর অবস্থা কি করি। তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই ভয় দেখাচ্ছিস? কি করবি তুই শুনি? এই দেখ কি করি। এই কথা বলে রিয়া ওর জামার হাতে ছিঁড়তে লাগলো। আমি তো রিয়ার কাণ্ড দেখে অবাক হচ্ছি আর ভয়ও পাইতেছি। এই মেয়ে কি করতে চাইতেছে? তাকে দেখি রিয়া ওর বুকের কিছুটা কাপড় ছিঁড়ে হুট করে আমাকে জড়িয়ে ধরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো আর কাঁদতে লাগলো। আমি ওকে যতই সারানোর চেষ্টা করছি, রিয়া তত বেশি করে আমাকে জড়িয়ে ধরছে আর চিৎকার করতেছে। আমি মনে মনে ভাবতেছি, আজ মনে হয় এই মেয়ে আমার জীবন শেষ করে দিবেই। আমি রিয়াকে সারাতে চেষ্টা করেই যাচ্ছি, তখনই দেখি পরিবারের সবাই মেহমান সহ ছাদে আসলো। আম্মু, বাবা, ভাইয়া, আপু, দুলাভাই সবাই ছাদে এসেই এরকম পরিস্থিতি দেখে। কি হচ্ছে কি এখানে? আমার দিকে চোখ গরম করে। রিয়া ভাবির গলা পেয়েই আমাকে ছেড়ে দিয়ে দৌড়ে ভাবিকে গিয়ে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আপু এই বদমাশটা আমাকে প্রেমের অফার দিয়েছিল, আমার সাথে রাত কাটানোর কথা বলেছিল। আমি রাজি হইনি, তাই আমাকে জোর করে। থাক, তোকে আর কিছু বলতে হবে না, বাকিটা তো আমরা সবাই এসে দেখলাম। আমি তো কিছুই বুঝতে পারছি না এই মেয়েকে আমি এসব কখন বললাম। পরক্ষণে আমি বুঝতে পারলাম রিয়া আমাকে শাসিয়েছিল, এর বদলা নেবে। বাবা এসে আমার 2 গালে পর থাপ্পড় মারতে লাগলো। বাবা, আমি কিছু করিনি, এই মেয়ে সব মিথ্যা বলতেছে। চুপ কর, বেয়াদব কোথাকার। নিজের চোখে তো সবকিছু দেখলাম, এসে তারপরে বলছিস তুই কিছু করিসনি। বাবার থাপ্পড়ে আমার ঠোঁট কেটে গিয়ে রক্ত বের হতে লাগলো। খুব তো বলেছিলে তোমার ভাইয়ের মতো ভাই হয় না, তাহলে আজ এসব কি? তোমার ভাই যে একটা চরিত্রহীন তার প্রমাণ আজ পেলাম। ভাবি ভাইয়াকে বলল। মেহমানরাও অনেকে অনেক কথা বলতেছে আর আমি সব নীরবে শুনতেছি আর চোখের পানি ফেলতেছি। তোকে কখনো আমি আমার চাচাতো ভাই মনে করিনি, আমার নিজের ভাইয়ের মতো দেখেছি। সবচেয়ে বেশি ভালোবাসতাম তোকে, আর আজ তুই এই প্রতিদান দিলি আমাদের পরিবারের মান সম্মানে কালি লাগিয়ে। ভাইয়া বিশ্বাস করো, আমি এসব কিছুই করিনি, সবাই রিয়ার চাল। চুপ বেয়াদব কোথাকার। ভাইয়া আমাকে মারলো। আমি আর কিছুই বললাম না, কারণ আমি কিছু বললেও কেউ শুনবে না, কোনো প্রমাণ আমার কাছে নেই। আমি ধীরে ধীরে আম্মুর কাছে গেলাম। আম্মু, এরা কেউ আমার কথা বিশ্বাস করছে না। আম্মু, আম্মু তুমি বলো, তোমার ছেলে কি এতই খারাপ? তোমার ছেলে কি সত্যি চরিত্রহীন? আম্মু কিছুই বলছে না, আমার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। বড় অপুর কাছে গিয়ে বললাম, আপু আমি কিছুই করিনি, এরা আমাকে ফাঁসাচ্ছে। আপুর হাতেও মার খেলাম আর গালিও শুনলাম। আপুর হাতে মার খেয়ে কোনো কষ্ট পাইনি, কারণ ও তো আমাকে ভালোই বাসতো না। তবে ওর গালি শুনে কষ্ট পেলাম। ফারজানা দাঁড়িয়ে কাঁদতেছে। বাবাকে সে বলল, ভাইয়ে কখনো এমন কাজ করতে পারে না। বাবা ফারজানাকে ধমক দিল। ফারজানা কাঁদতে কাঁদতে ছাদ থেকে নেমে গেল। তখনই বাবা একটা বেল দিয়ে মারতে লাগলো আমায়। আমি কিছু না বলে দাঁড়িয়ে মার খেতে লাগলাম। হঠাৎ আম্মু এসে বেলটা আটকিয়ে দিয়ে বলল, অনেক হয়েছে আর না, অনেক মেরেছেন আমার ছেলেকে, সবাই মেরেছো, গালিও দিয়েছো। এবার একটা কথা শোনো, আমি জানি আমার ছেলে কোনো কিছুই করেনি, সব এই মেয়ের দোষ। আমার ছেলে এতটাও খারাপ না যে সে মেয়েদের সাথে অসভ্যতামও করবে। তুমি সামনে থেকে সরে যাও, সবকিছু নিজের চোখে দেখার পরেও তোমার ছেলে খুব ভালো, তাই না? সবাই আম্মুকে কথা শোনাতে লাগলো। ভাবিও আম্মুকে অপমান করলো। আর তুই, আজ থেকে তুই আমার ছেলে না, এই পরিবারের কেউ না। আমি তোকে ত্যায্য পুত্র করলাম, এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবি। আমি বাবার কথা শুনে একদম পাথর হয়ে গেছি। আর তুমি যদি ওর হয়ে আর একটা কথা বলো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি চুপ করে শুনতেছি আর কান্না করতেছি। ভাবলাম সবকিছু তো শেষ হয়েই গেছে, তাহলে আর এই বাসায় থেকে কি করব? কেউ আমাকে বুঝলো না, আমার কথাও শুনলো না। না, আর থাকবো না এখানে। অনেক কথাই বলেছেন সবাই, দয়া করে এবার আমার কথা শুনেন। আমি এই সাথে কিছুই করিনি, আমি ফেসে গেছি, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। যাই হোক, আপনি তো আপনার ছেলেকে ত্যায্য করছেন, আমি চলে যাচ্ছি এখান থেকে চিরদিনের জন্য। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, একদিন হয়তো সবাই সত্যটা জানতে পারবেন, কিন্তু সেদিন আমাকে আর খুঁজে পাবেন না। আর মিস রিয়া, আপনি আজকে যা করলেন তার জন্য আপনি আমার কাছ থেকে কোনো দিনও ক্ষমা পাবেন না। তোমাকে ওই উপরওয়ালাই শাস্তি দেবে। আরো কিছু বলতে যাব, তখন বাবা এসে আমাকে এক ধাক্কা দিল আর বেরিয়ে যেতে বললো। আমার মাথাটা গিয়ে দেওয়ালে লেগে ফেটে গেল। আমি সবার দিকে তাকিয়ে নিচে নামতেছিলাম, তখন আম্মু আমার নাম ধরে ডাক দিয়েই অজ্ঞান হয়ে গেল।
আমি পেছন ফিরে দেখেই যে ছাদে যাব, আবারও তখনই ভাবি আমাকে ধাক্কা দিল। আমার এই অবস্থা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। অনেক কষ্টে নিজের রুমে এসে প্রয়োজনীয় কিছু জিনিস ব্যাগে নিয়ে বের হলাম রুম থেকে। বাসার চতুর্দিকে ভালো করে দেখি বাইরে বের হব, তখনই ফারজানা এসে আমাকে জড়িয়ে ধরলো। ভাইয়া প্লিজ তুই যাস না। আমি কাকে ভাইয়া বলে ডাকবো বল? তোকে ছাড়া আমি থাকতে পারবো না ভাইয়া, প্লিজ তুই যাস না। কাঁদিস না রে বোন আমার, যদি বেঁচে থাকি তোর সাথে কোনো একদিন দেখা হবে, তুই মাকে দেখে রাখিস। তখনই বাবা এসে আবারও গালি দিতে লাগলো। আমি ফারজানার কাছ থেকে নিজেকে সারিয়ে নিয়ে সমস্ত বন্ধন ছিন্ন করে বেরিয়ে গেলাম বাসা থেকে। চোখ দিয়ে অজর ধারায় পানি পড়ছে। আমি ভাবতে লাগলাম, আজ আমার পরিবার আমার কোনো কথা না শুনেই আমাকে এত বড় অপবাদ দিয়ে বের করে দিল। একদিন এরা সবাই এর জন্য পস্তাবে। রাতের অন্ধকারে হাঁটতে লাগলাম, কোথায় যাব জানি না। রাত বাজে 12টা, হাঁটতেও খুব কষ্ট হচ্ছে। পুরো শরীরে মারের দাগ, কপাল থেকে রক্ত পড়ছেই। বাসা থেকে স্টেশনের দিকে গেলাম, থাকবো না আর এই কুড়িগ্রাম শহরে, চলে যাব অন্য কোথাও। একবার ভাবলাম সুইসাইড করব, কিন্তু তখনই আমাকে নিয়ে মায়ের স্বপ্নের কথা মনে হলো। আমার আম্মু তো আমাকে ভুল বোঝেনি, আমাকে আম্মুর স্বপ্ন পূরণ করতেই হবে। এই শহরে থাকলে সেটা সম্ভব হবে না, তাই চলে যাব ঢাকায়। স্টেশনে মানে রেল স্টেশনে এসে দেখি সেখানে একজন ডক্টর বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছে। তার ফার্মেসি সেখানে। ওনার কাছে গিয়ে মাথা ব্যান্ডেজ করে নিলাম, ব্যথার ওষুধ নিয়ে খেলাম। উনি জিজ্ঞেস করে বললাম অ্যাক্সিডেন্ট করছি। স্টেশনের ভেতর গিয়ে বেঞ্চে বসে পড়লাম। বেঞ্চে বসে বসে আমার সাথে ঘটে যাওয়া সবকিছু ভাবতে লাগলাম। চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে। আম্মু আর ছোট বোনকে খুব মনে পড়ছিল। ফোনটাও বাসায় রেখে আসছি, শুধু কয়েকটা নাম্বার আমার একটা ছোট্ট ডায়েরিতে লেখা আছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না। ফজরের আজানের সময় ঘুমটা ভেঙে গেছে। কিছুক্ষণ পর স্টেশনের লোকজন আসা শুরু করলো। আমি গিয়ে ঢাকার একটা টিকিট সংগ্রহ করলাম। নিজের শহরের মায়া ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। বিকেলে ঢাকায় পৌঁছে গেলাম। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে ভাবতে লাগলাম, ঢাকায় তো আসলাম, কোনো কিছু তো এখানকার চিনি না, কোথায় যাব কি করব কিছুই বুঝতেছি না। সাথে করে মাত্র 15,000 টাকা নিয়ে আসছি। এ টাকা দিয়ে তো আর বেশি দিন চলবে না। হাঁটতে হাঁটতে কিছু দূর আসার পর খুব খিদে পেয়ে গেল। একটা হোটেলে ঢুকে কিছু খেলাম। হাঁটতেও পারছি না ভালোভাবে, শরীরের ব্যথায়। বেলা 12টার দিকে ঢাকা শহরের পাশে একটা ছোট্ট এলাকায় গেলাম। ওইখানে একটা হোটেলে উঠলাম 2-3 দিনের জন্য। দুপুরে হালকা কিছু খেয়ে শুয়ে পড়লাম। ক্লান্ত শরীরে খুব ভালোই ঘুম ধরেছে। সন্ধ্যার আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে হাঁটতে বের হলাম। খুব কাজের খোঁজ করতে হবে, এই কয় টাকা দিয়ে এই ঢাকা শহরে চলে যাবে না। কিছুক্ষণ বাইরে ঘুরে এলাম, শরীরটাও ভালো লাগছে না, তাই আবার শুইলাম। শুয়ে চিন্তা করতে লাগলাম, আমাকে যত কষ্ট করেই হোক ডক্টর হতেই হবে। ইন্টারের ভর্তি আর কিছুদিন পর শুরু হবে, তার মধ্যে একটা কাজ খুঁজে নিতে হবে। আম্মু আর বোনকে খুব মনে পড়তে লাগলো। অনেক কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম। এদিকে রেদনকে বাসা থেকে বের করতে পেরে এবং রিয়া প্রতিশোধ নিতে পেরে ওর বোন রিমি সহ খুব খুশি। তারা তাদের অভিনয় দিয়ে আশা পূরণ করেছে, কিন্তু রেদনের মা আর ছোট বোন সবসময় কান্না করেই যাচ্ছে। রেদনের বাবা সবসময় ধমক দিয়েছেন সবাই যেন এই বাড়িতে রেদনের নাম উচ্চারণ না করে। রেদন যে রাতে বাড়ি থেকে বের হয়ে যায়, তারপরের দিন রেদনের বন্ধুরা আসে বাসায়। তারা এসে সব শুনে অবাক হয়ে যায়। ড্রয়িং রুমে বসা রিয়ার রিমি সুন্দর করে সাজানো মিথ্যাগুলো রেদনের বন্ধুদের বলতেছে। রেদনের বন্ধুরা জানে রেদন এমন কাজ কখনোই করতেই পারে না। বেশ অনেক বলেছেন, আপনারা দুজনে এবার চুপ করুন। আর একটা মিথ্যে কথা আপনাদের আমার বন্ধুর নামে বলবেন না। আমরা খুব ভালো করে জানি যে রেদওয়ান কীরকম। আর রিয়া, তুমি যেন কি বললে যে রেদওয়ান তোমাকে জোর করে রেপ করতে চেয়েছিল? হাসালে আমাকে। তুমি যার পিছনে ঘুরঘুর করো, যখন তাকে পেলে না শেষে তার নামে অপবাদ দিলে। বাহ, এই তোমার ভালোবাসা, তাই না? আপনারা সবাই শোনেন, অনেক বড় ভুল করেছেন আপনার প্রত্যেকে। যেদিন সত্যি বেরিয়ে আসবে সেদিন সবাইকে কাঁদতে হবে, যেভাবে আমাদের বন্ধু কষ্ট পেয়েছে। রেদনের বন্ধুদের সাথে এক পর্যায়ে তর্ক লেগে যায় রিমি আর রিয়ার। তখন রেদনের বাবা রেগে গিয়ে রেদনের বন্ধুদের বাসা থেকে চলে যেতে বলে। রেদনের নামে তাদের পরিবারে কেউ নেই, এই কথা বলে দেয় সবাইকে। রেদনের বন্ধুরা সবাই অনেক কষ্ট পেয়ে চলে যায়। পরের দিন সকালে আমি যথারীতি ঘুম থেকে উঠে নাস্তা করে কাজের খোঁজে বের হয়ে গেলাম। সারাদিন এক কোম্পানি থেকে আরেক কোম্পানি, এক গার্মেন্টস থেকে আরেকটা গার্মেন্টস ঘুরলাম, কিন্তু কোথাও কাজ পেলাম না। সবাই বলে রেফারেন্স লাগবে, নয়তো ঘুষ দিতে হবে। হতাশ হয়ে চলে এলাম বাসায়। এভাবে 5 দিন চলে গেল। আমার কাছে যে টাকা ছিল তা প্রায় শেষ হওয়ার পথে। এরপর কিভাবে চলবো সেটা ভাবতে লাগলাম। কোথায় ছিলাম আমি আর আজ পরিস্থিতি আমাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। আরও 2 দিন কাজ খুঁজে বেড়ালাম, কিন্তু সবারই একই কথা, পকেটের টাকাও শেষ হয়ে গেছে। আর একটা দিন চলবে কোনো রকম। 10 দিন হয়ে গেল, ঢাকায় এসেছি, টাকাও শেষ, কাজও খুঁজে পেলাম না। কাল থেকে কি খাবো কি করব আর ভাবতে পারছি না।
সন্ধ্যার পর বাইরে বের হয়ে আমি যেখানে থাকি তার পাশে একটা বড় বাজার আছে, সেখানে গেলাম। আমার কাছে একটা দামি ঘড়ি আছে, সেটা বিক্রি করতে গেলাম। এই ঘড়িটা আম্মু আমার 16তম জন্মদিনে গিফট করে দিয়েছিল। ঘড়িটা বেচতে ইচ্ছে করছে না, কিন্তু হাতে তো কোনো টাকা নেই। এখন তো আমি নিরুপায়। বাজারে একটা দোকানে গেলাম, সেখানে গিয়ে একটা দোকানে ঘড়িটা বেচতে চাইলাম, তার দাম কম বললো। আরেকটা দোকানে গেলাম, তারা 500 টাকা দিতে চাইলো। আমি রাজি হলাম দিতে, কিন্তু ঘড়িটা হাত থেকে খুলতে ইচ্ছে করছে না। আমার মায়ের দেওয়ার স্মৃতি এটা, কিন্তু বাঁচতে তো হবেই। ঘড়িটা খুলে দেওয়ার সময় হাতে কিছুক্ষণ দেখলাম চোখ থেকে আপনা আপনি কয়েক ফোঁটা পানি পড়ে গেল। ঘড়ি বেচতে দোকানে আসার সময় একজন লোক আমাকে ফলো করেছিল, যেটা আমি জানতাম না। লোকটা মুরব্বী। আমি যখন টাকা নিয়ে ঘড়িটা দোকানদারকে দিতে যাব, তখনই আমার ঘাড়ে কারো হাতের ছোঁয়া পেলাম। পিছনে ঘুরে দেখি একজন লোক। বাবা, তোমাকে অনেকক্ষণ ধরে দেখতেছি বাজারে এই ঘড়িটা বেচার জন্য ঘুরতেছো, কিন্তু এখন ঘড়িটার দিকে তাকিয়ে কান্না করছো, কিন্তু কেন বাবা? ভাবছি লোকটা কে জানি না, তাকে কি বলা ঠিক হবে? বাবা বলতে পারো, সমস্যা নেই, আমি তো তোমার বয়সী, বাবার মতোই। আসলে আঙ্কেল, এই ঘড়িটা আমার আম্মু আমাকে উপহার দিয়েছিল। আমার কাছে এই স্মৃতিচিহ্নটাই। বাবা, তোমাকে দেখে তো অনেক ভদ্র করে ছেলে মনে হয়, তো ঘড়ি বেচতেছো কেন? সে অনেক কথা আঙ্কেল। ঘড়ি বেচতে হবে না তোমায়, তুমি আমার সাথে আসো। আমি লোকটার সাথে গেলাম, তিনি আমাকে একটা বাসায় নিয়ে গেলেন। বাসায় গিয়ে আন্টি মানে ওনার স্ত্রীর সাথে পরিচয় করে দিলেন। আঙ্কেলদের বাসাতেই রাতের খাবার খেলাম। খাবার পর আঙ্কেল তাদের বাসার রুমে আমাকে নিয়ে গেলেন, সাথে আন্টিও আছেন। বাবা বলো তো দেখি কি হয়েছে? তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি পরিস্থিতির শিকার হয়ে ঘড়ি বেচতেছো। আমি কিছুক্ষণ চুপ থাকার পর আমার সাথে যা কিছু হয়েছে আঙ্কেলকে সবকিছু খুলে বললাম। সবকিছু বলতে গিয়ে আমি কেঁদে ফেলেছি। চোখ থেকে পানি পড়া বন্ধ হচ্ছেই না। তাকে দেখি আঙ্কেল আর আন্টির চোখেও পানি। বাবা, আল্লাহর উপর ভরসা রাখো। তোমাকে যারা এই পরিস্থিতিতে ফেলেছে তারা একদিন ঠিকই শাস্তি পাবে। মানুষ এতটা নিচে নামতে পারে তা আমি স্বপ্নে ভাবতে পারিনি। তোমার আপনজনরা তোমাকে এতটা কষ্ট দিয়ে ফেললো, তো এখন কি করবো বাবা? একটা কাজ খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। আমাকে ডাক্তার হতে হবে আঙ্কেল। আমার আম্মুর স্বপ্ন তবেই সার্থক হবে। বাবা তুমি আমাদের সাথে থাকো, আমাদের ছেলে নেই, তুমি এখানে থেকে পড়াশোনা করো। হ্যাঁ বাবা, তাই করো। অনেক ধন্যবাদ আঙ্কেল আন্টি, কিন্তু আমি নিজেই পরিশ্রম করে ডাক্তার হতে চাই, কারো ওপর নির্ভরশীল হয়ে নয়। আমাকে মাফ করবেন। বলেন আঙ্কেল। বাবা তোমার কথা শুনে খুব ভালো লাগলো, তবে তুমি আমার একটা কথা রাখো। আমার একটা অটো রিক্সা গ্যারেজ আছে, তুমি চাইলে সেখানে কাজ করতে পারো, রিক্সাও চালাতে পারো। যদিও তোমাকে রিক্সা চালাতে আমি দিব না, আর আমাদের বাসায় থাকবে, তাহলে তোমার পড়াশোনা ভালো হবে। আঙ্কেল, কোনো কাজই ছোট নয়, আমি রিক্সাই চালাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বাবা, কালকে তুমি আমাদের এখানে চলে আসো। আচ্ছা, আজ তাহলে আমি আসি। আঙ্কেল আমাকে এগিয়ে দিয়ে গেল। হোটেলে ফিরে এসে শুয়ে পড়লাম। আগামীকাল থেকে আমার কর্মজীবন শুরু হবে। আমাকে লড়াই করে জয়ী হতে হবে এই জীবন যুদ্ধে। কালকের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরদিন হোটেল ছেড়ে দিয়ে আঙ্কেলের বাসায় গেলাম। আঙ্কেল আমাকে নিয়ে গেছে। সকালের খাবার খেয়ে আঙ্কেলের সাথে গ্যারেজে গেলাম। ভাবতে অবাক লাগছে, 2 দিনে আঙ্কেল আন্টি আমাকে কত আপন করে নিল। গ্যারেজে গিয়ে দেখি আমার মতো আরো 4-5 জন কাজ করে। আঙ্কেল সবার সাথে পরিচয় করে দিল। আঙ্কেল আমাকে কিছু সামথিং মেকানিকের কাজ শেখালো। বিকেলে একটা অটোরিকশা নিয়ে আমাকে চালানো শেখালো। এভাবে 3 দিন চলে গেল শুধু শিখতে। ইন্টারের ভর্তি শুরু হয়ে গেছে। আমি কলেজ চয়েস দিয়ে আসলাম। মিরপুরের একটি কলেজে চয়েস দিলাম। আঙ্কেলের বাসা থেকে কাছাকাছি। আজকে প্রথমবারের মতো রিক্সা নিয়ে শহরে বের হলাম। আঙ্কেল আন্টির কাছে দোয়া নিয়ে বের হয়ে পড়লাম। প্রথম দিন একটু কম চালিয়ে 500 থেকে 600 টাকার মতো ইনকাম করলাম। জীবনের প্রথম ইনকাম এটা আমার। বিকেলে রিক্সা নিয়ে গ্যারেজে গেলাম। আঙ্কেলকে বললাম যে আঙ্কেল 600 টাকার মতো ইনকাম করছি। আঙ্কেল খুব খুশি হয়েছেন। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন যেন আল্লাহ আমার মনের আশা পূর্ণ করে। এভাবে কয়েকদিন চলে গেল। সকাল থেকে বিকেল পর্যন্ত রিক্সা চালাই, আর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যারেজে কাজ করি। 2 সাইড থেকে মোটামুটি ভালোই ইনকাম করতে লাগলাম। 15 দিনে 7,500 টাকার মতো জমা করলাম। ইন্টারের কলেজ চয়েসের রেজাল্ট আসলো। মিরপুর কলেজে টিকে গেলাম সায়েন্সে। ভর্তির ডেট দিয়ে দিল। এদিকে কলেজ ভর্তি হওয়ার জন্য আমার কাছে কোনো কাগজ নেই। যে সমস্ত কাগজ কলেজে ভর্তি হতে জমা দিতে হয়, সেই কাগজগুলো নিয়ে আসতে হলে আমাকে পুনরায় আমার আগের কলেজে যাইতে হবে। টেনশনে পড়ে গেলাম, কি করব এখন। পুরনো স্মৃতি আবারও খুব ভালো হয়ে মনে পড়তে লাগলো। সন্ধ্যার পর আঙ্কেল আর আন্টির সাথে বিষয়টা শেয়ার করলাম। দেখো বাবা, কলেজে ভর্তি হতে যে কাগজগুলো লাগবে সেগুলো তো নিয়ে আসতেই হবে। তুমি কাগজগুলো নিয়ে সাথে সাথেই ঢাকায় চলে আসবা। তুমি কালকে রাতে ট্রেনে চলে যাও, পরশু রাতে ট্রেনে চলে আসবে। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। আপনার ফোনটা একটু দেন, আমাকে একটু কথা বলবো। আমার ফোন নিয়ে কথা বলো। আন্টির ফোন নিয়ে আমার রুমে এসে ডায়েরি থেকে আমার বন্ধু সুমনের নাম্বার বের করে ফোন দিলাম। হ্যালো, কে বলছেন? সুমন, আমি রেদওয়ান বলতেছি। ও দোস্ত, তুই কেমন আছিস? কোথায় তুই? আমার কথা বাদ দে, একটা চরিত্রহীন ছেলে কেমন থাকতে পারে বল? মেজাজ গরম করাবি বলে দিলাম। তোর পরিবার তোকে ভুল বুঝতে পারে, কিন্তু আমরা না।
তুই যাওয়ার আগে আমাদেরকে বলে যেতে পারলি না? আমরা তোর বন্ধু কি মরে গেছি? বাদ দে ভাই, যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন তুই কোথায় আছিস তাই বল। আমি ঢাকায় আছি, কিন্তু তুই এ কথা কাউকে বলবি না। ঠিক আছে, কাউকে বলবো না, কিন্তু ঢাকায় কি করতেছিস তুই? সেগুলো পরে জানতে পারবি, এখন আমি কি বলি তাই শোন। বল, শুনছি। আমি কালকে রাতে কুড়িগ্রামে আসতেছি। পরশুদিন সকালে গিয়ে স্কুল থেকে কাগজপত্র তুলে রাতেই চলে আসবো। তুই পরশুদিন সকালে দেখা করবি। তুই কোনো চিন্তা করিস না, আমি ঠিক সময় তোর সাথে দেখা করব। ওকে, রাখছি। এই নাম্বারে ফোন দেওয়ার দরকার নেই। তুই পরশুদিন সকালে আমাকে স্টেশনে নিতে আসবি। আচ্ছা ঠিক আছে। সুমনের সাথে কথা বলে শেষ করে ঘুমিয়ে পড়লাম। এদের রেদন বাড়ি থেকে চলে যাওয়ার পরে রেদনের বাসায় খুব একটা হাসি খুশি নেই। সবাই আস্তে আস্তে স্বাভাবিক হলেও রেদনের আম্মু ও ছোট বোন এখনও কান্না করে রেদনের জন্য। কিন্তু রেদনের বাবা বা পরিবারের বাকিদের মাঝে খুব একটা টেনশন নেই। বিশেষ করে রিমি, সে তো মহা আনন্দে থাকে, তার চাওয়া পূর্ণ হয়েছে। রেদনকে তাড়িয়ে দিয়ে এই পরিবারের প্রায় অর্ধেক সম্পত্তির মালিক হবে তার স্বামী রসেল, সেই চিন্তাই করে রিমি। আজ রাতে আমি ঢাকা থেকে আমার চিরচেনা শহরে রওনা দেব, কিন্তু নিজ শহরে গেলেও ফিরতে পারবো না আমার বাসায়। দেখা হবে না আমার মা বোনের সাথে, পরিবারের কারোর সাথেই নয়। ভাবতে ভাবতে চোখ থেকে কয়েক ফোঁটা পানি বেরিয়ে পড়লো। যথাসময়ে কুড়িগ্রাম এক্সপ্রেসে ট্রেনে রওনা দিলাম। পরের দিন সকাল 6:30টার সময় কুড়িগ্রাম স্টেশনে পৌঁছালাম। ট্রেন থেকে নেমে দেখি আমার বন্ধুরা সুমন, মিরাজ, রাকিব দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে পেয়ে ওরা ছুটে এসে জড়িয়ে ধরলো। সবার চোখেই পানি। কুশল বিনিময় শেষ করে স্টেশন থেকে বের হলাম। বাইরে গিয়ে হোটেলে নাস্তা করে কিছুক্ষণ ঘোরাফেরা করে স্কুলে চলে গেলাম। স্কুলে গিয়ে দেখি তখন কেউ আসেনি। আমরা স্কুলের মাঠে বসলাম 4 জনেই। আচ্ছা দোস্ত, এখন বল তুই ঢাকায় কি করতেছিস, কোথায় আছিস? ওদের সব বললাম, আর বললাম যে রিক্সা চালাই আমি ঢাকায় এবং গ্যারেজে কাজ করি। এসব তুই কী বলছিস বন্ধু? এত কষ্ট করতেছিস তুই? যে ছেলের কখনো টাকা পয়সার অভাব হয়নি, আর সেই তুই এত কষ্ট করে জীবন চালাচ্ছিস? তোর এই পরিস্থিতির জন্য যারা দায়ী, একদিন তারা তাদের ফল ঠিকই পাবে। সমস্যা হবে না, মানিয়ে নিয়েছি সব। তোর শুধু একটা কাজ করবি, আমার বোনটার দিকে নজর রাখিস, ওর যেন কেউ কখনো কোনো ক্ষতি করতে না পারে। দোস্ত, সে চিন্তা তোকে করতে হবে না। স্কুলের প্রয়োজনীয় কাজ শেষ করে সুমনের বাসে গিয়ে সন্ধ্যা অবধি কাটালাম। সুমনের বাবা মা দুঃখ প্রকাশ করলো আমার পরিস্থিতি দেখে। সন্ধ্যার পর স্টেশনে আসলাম। বন্ধুরাও এসেছে। বন্ধুদের থেকে বিদায় নিয়ে ট্রেনে রওনা দিলাম কাউনিয়া। সেখান থেকে রংপুর এক্সপ্রেসে করে ঢাকায় যাব। অনেকটা আফসোস থেকেই গেল। জানি না এই শহরে আর কোনোদিন ফিরে আসবো কিনা। শহরে এসেও পরিবারের কারো মুখ দেখতে পেলাম না। পরের দিন সকালে ঢাকায় এসে নামলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কলেজে গিয়ে ভর্তি হলাম। আঙ্কেলকে সাথে নিয়ে এসেছিলাম। 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। কলেজে ভর্তি হয়ে বাসায় এসে খাওয়া দাওয়া করে রিক্সা নিয়ে বের হলাম। ভাড়া নিয়ে একবার মিরপুর কলেজে গেলাম। সেখানে ফেরার সময় হঠাৎ কেউ এই রিক্সা বলে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি 2টা মেয়ে কলেজের গেট থেকে ডাকতেছে। আমি রিক্সা নিয়ে তাদের কাছে গেলাম। কাছে গিয়ে তো মেয়ে 2টাকে দেখে আমি আশ্চর্য হয়েছি। এত সুন্দর মানুষ কেমনে হয়? নায়িকা বের হতে চলেছে, ধৈর্য ধরুন। পরিদের থেকেও সুন্দর দেখতে যে মেয়েটি আমাকে ডেকেছিল, তার পাশের মেয়েটিও খুব সুন্দর। আমি তো দেখেই ক্রাশ খেয়ে গেলাম। পরক্ষণে ভাবলাম আমি তো রিক্সা বলো। এসব আমি কি ভাবছি? মেয়েটির ডাকে ভাবনার জগৎ থেকে বের হলাম। জি বলুন। এই ঠিকানায় যাবে? হ্যাঁ যাবো, 100 টাকা নেব। ঠিক আছে, চলো। ওরা রিক্সায় উঠে বসলো। আমি ওদেরকে ওদের দেওয়া ঠিকানায় পৌঁছে দিলাম। সেদিনও প্রায় 800 টাকার মতো ইনকাম হলো। রাতে খাওয়ার পর শুয়ে ভাসছি। চোখ বন্ধ করতে মেয়েটির মুখটা ভেসে আসছে। বারবার মনে পড়তে লাগলো। পরে নিজেকে ধিক্কার দিলাম। আমার মতো রিক্সাওয়ালার জন্য ওদের নিয়ে চিন্তা করা পাপ। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। স্বপ্নের মাঝে মা আর বোনটার মুখটা দেখতে পেলাম। মুখটা দেখতে পেয়েই ঘুমটা ভেঙে গেছে। মা আর বোনের কথা মনে করে কিছুক্ষণ কাঁদলাম। ঘুম আর আসছে না। ফজরের নামাজের পর আরেকটু ঘুমিয়ে নিলাম। সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠলাম। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখি একটা পিচ্চি মেয়ে বসে আছে। বয়স এই 10-12 হবে। মেয়েটি আমাকে দেখতে পেয়ে বলল, এই আপনি কে? আর আপনি আমাদের বাসায় কি করছেন? দেখতে তো পিচ্ছি, কিন্তু কথাটা তো ঝাঁজ কেন? আমি এই বাড়িতেই থাকি, কিন্তু তুমি কে? আগে তো তোমাকে দেখিনি। আমার বাড়িতে দাঁড়িয়ে বলছেন আমি কে? আপনার বাড়ি মানে? আঙ্কেল তো বলেনি তার কোনো মেয়ে আছে, তাহলে কে? আমি ভাবতেছিলাম, তখন আন্টি বেরিয়ে আসলো। বাবা, ঘুম থেকে উঠেছো? এর সাথে পরিচয় হয়ে নাও। এ হচ্ছে আমার ছোট্ট বোন, আমার মেয়ে। কিন্তু আন্টি, আপনারা তো আমাকে সে কথা বলেননি। আর একেও তো আমি দেখলাম না এতদিন। আসলে ও 1 মাস আগে ওর দাদার বাসায় বেড়াতে গিয়েছিল, আজকে এসেছে। মা, ইনি কে? ও তোমার বড় ভাইয়া। তখন আন্টি মেয়েটিকে সব কথা বলল। ও, তাহলে আমিও একটা বড় ভাইয়া পেলাম। আমার কাছে এসে বলল, ভাইয়া, আমি কিন্তু তোমাকে খুব জ্বালাবো, সহ্য করতে পারবে তো? হ্যাঁ, ছোট বোনের আবদার আর জ্বালা এটা কোনো ব্যাপার না। কিন্তু পিচ্চি আপু, তোমার নাম কি?
ভাইয়া আমাকে একদম পিচ্ছি বলবে না, আমার নাম মারিয়া, আমি কিন্তু ক্লাস 6-এ পড়ি। পরে সবাই একসাথে নাস্তা করলাম। আমি গ্যারেজে গিয়ে রিক্সা নিয়ে চলে গেলাম মিরপুর কলেজের সামনে গিয়ে ভালোই ভাড়া মারতে পারলাম। এভাবেই 3-4 দিন কেটে গেল। আমার কাছে এক প্রকার 15,000 টাকার মতো জমা হয়ে গেল। আঙ্কেল আন্টিকে আমি থাকা খাওয়া বাবদ কিছু টাকা দিয়ে চেয়েছিলাম, কিন্তু তারা নেয়নি। আন্টি আমাকে নিজের ছেলের মতোই দেখেন, তাই নেননি। আমাকে টাকা জমাতে বললেন, ডাক্তারি পড়তে গেলে অনেক টাকা লাগবে। আজকে কলেজে ইন্টারের উদ্বোধনী ক্লাস হবে। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কলেজের দিকে গেলাম রিক্সা নিয়ে। আজকে মোটামুটি ভাড়া পাওয়া গেলে 9টা পর্যন্ত রিক্সা চালিয়ে বাসায় এসে গোসল দিয়ে খাবার খেয়ে আঙ্কেল আন্টির কাছ থেকে দোয়া নিয়ে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি অনেক স্টুডেন্ট। আমি মনে মনে সেই 2জন মেয়েকেই খুঁজতে লাগলাম, কিন্তু চোখে পড়লো না। ওরিয়েন্টেশন ক্লাসের পর ইন্টার প্রথম বর্ষের সকল ছাত্রছাত্রীদের তাদের নেক্সট ক্লাসে যাওয়ার জন্য বললো। ক্লাসে গিয়ে দেখি অনেক মুখ চেনা চেনা লাগছে। তারা গত কয়েকদিন এবং আজকে আমার রিক্সায় উঠেছিল। হঠাৎ দেখতে পেলাম সেই 2জন মেয়ে আমার দিকে আসছে। মেয়ে দুটো আমার কাছে এসেই সেই মেয়েটি যে প্রথম দিন আমার সাথে কথা বলেছিল রিক্সায় বলল, তুমি এখানে? হ্যাঁ, আমিও এখানে ভর্তি হয়েছি। ওরা আরো অবাক হয়ে গেছে আমার মতো রিক্সাওয়ালা এই কলেজে পড়ে শুনে। কিন্তু তুমি তো রিক্সা চালাও। হ্যাঁ, রিক্সা চালাই বলে কি পড়াশোনা করতে পারবো না? হ্যাঁ পারবে। হুম। যাই হোক, তোমার জানতে পারি? আমার নাম রেদওয়ান। আপনি? আমার নাম হিমু। ওকে, পরে কথা হবে। ক্লাসের পেছনের বেঞ্চে গিয়ে বসে পড়লাম। কাউকে চিনি না, তাই চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পর স্যার ক্লাসে চলে আসলো। পরিচয় পর্ব শুরু হলো। একে একে সবার নাম ঠিকানা জিজ্ঞেস করতেছে। এবার আমার পালা আসলো। তোমার নাম কি? স্যার, আমার নাম রেদওয়ান। তোমার বাসা কোথায়? স্যারকে ঠিকানা বললাম। ঠিক আছে, বসো। সেদিনের মতো ক্লাস শেষ, বাসায় চলে আসলাম। দুপুরে খেয়ে আবার রিক্সা নিয়ে বের হলাম। সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালিয়ে গ্যারেজে গিয়ে কাজ করলাম। রাত 9টায় আঙ্কেল সহ বাসায় এসে খাবার খেয়ে সবাই একসাথে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেলাম। আজকে রাতেও ঘুমের মধ্যে আম্মুকে দেখলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে বাইরে কিছুক্ষণ হেঁটে আসলাম। নাস্তা করে নেক্সট সারিয়ে বেরিয়ে পড়লাম। কলেজে ক্লাস শুরু হয়ে গেছে। স্টুডেন্টরা কলেজে সবাই আসে, তাই সকালে মোটামুটি ভালো ইনকাম করা যায়। 9টা পর্যন্ত রিক্সা চালিয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কলেজে গেলাম। এভাবেই চলে গেল কয়েকদিন। চলতে লাগলো আমার সংগ্রামহীন জীবন। এদিকে রিদনের পরিবার আবার আগেই স্বাভাবিক হতে শুরু করেছে। সবাই স্বাভাবিক হতে পারলেও শুধু একজন স্বাভাবিক হতে পারেনি, এবং মনে হয় না তিনি স্বাভাবিক হতে পারবেন, কারণ তিনি যে মা, আর মা কখনো তার একমাত্র স্ত্রীর ছেলেকে ছাড়া স্বাভাবিক হতে পারে না। হ্যাঁ, রেদনের এখনো আগের মতোই আছে। সবার সামনে হাসলেও নীরবে ছেলের জন্য কাঁদেন। ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। ফারজানাও তার ভাইকে মিস করে, কিন্তু রিমি খুব সুখে আছে এখন। যৌথ সংসারে তার বড় আপদকে তারই খুব সুখেই আছে। ফারজানার সাথে মাঝে মাঝে রেদনের বন্ধুদের সাথে দেখা হয়। ফারজানা তাদের জিজ্ঞেস করে ভাইয়ার কথা, কিন্তু রেদনের বন্ধুরা কিছুই জানে না বলে উত্তর দেয়। আমি বরাবরের ন্যায় আজকেও সকালে রিক্সা নিয়ে বের হলাম। রিক্সা চালিয়ে বাসায় আসার সময় ওরা দেখতে পেলাম প্রথম দিন যেই স্যার, উনি হচ্ছে পদার্থবিজ্ঞানের স্যার, পরিচয় পর্ব নিয়েছিলেন। তিনি রিক্সার জন্য দাঁড়িয়ে আছেন। সেই সময় রাস্তার আশেপাশে কোনো রিক্সা নেই। স্যার দূর থেকে আমার রিক্সা থেকে ইশারায় ডাকলেন। আমি রিক্সা নিয়ে স্যারের কাছে গেলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি? স্যার আমাকে রিক্সা চালাতে দেখে খুব অবাক হয়ে গেছে। জি স্যার, উঠুন, আপনাকে কলেজে পৌঁছে দিচ্ছি। স্যার রিক্সায় উঠে প্রশ্ন শুরু করলেন। তুমি রিক্সা চালাও? হ্যাঁ স্যার। তোমার পরিবারের লোকজন কি করেন? স্যার আমার কেউ নেই, আমি একা। এখানে এক আঙ্কেলের বাসায় থাকি আর রিক্সা চালিয়ে নিজের পড়াশোনার খরচ চালাই। ও, এই বয়সে তোমাকে রিক্সা চালাতে হচ্ছে, কিন্তু বাবা তোমাকে দেখে তো ভালো পরিবারের সন্তানই মনে হয়। না স্যার, আমি গরিব মানুষ। এই যে রিক্সা চালিয়ে সারাদিন পরিশ্রম করো, কলেজে আসো, এত পরিশ্রম করে পড়াশোনা করছো কেন? স্যার আমার আম্মুর স্বপ্ন ছিল আমাকে ডাক্তার বানাবে। আমি তার একমাত্র ছেলে। আমারও ইচ্ছে আমি ডাক্তার হব, মানুষের সেবা করব। আমার মায়ের আর আমার স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে চাই স্যার। যতই কষ্ট করে হোক না কেন আমাকে সফল হতেই হবে। স্যারের সাথে কথা বলতে বলতে কলেজে এসে গেলাম। স্যার রিক্সা থেকে নেমে আমার হাত বুলিয়ে দোয়া করলেন। বাবা, আজ পর্যন্ত অনেক ছাত্র পড়িয়েছি আমি, কিন্তু তোমার মতন কাউকে দেখিনি। তোমার কষ্ট একদিন সফল হবেই, আমি দোয়া করি। ধন্যবাদ স্যার, দোয়া করবেন। এই নাও তোমার ভাড়ার টাকা। এ কি করছেন স্যার? ভাড়া লাগবে না। শোনো বাবা, কখনো নিজের ঘামে ভেজানো কষ্টের পরিশ্রমের টাকা ছেড়ে দিও না, সে যেই হোক না কেন। স্যার আজকে নেব না, অন্য একদিন নেব। চলি স্যার। বাসায় এসে দ্রুত রেডি হয়ে কলেজে রওনা দিলাম। আজ দেরি হয়ে গেছে। আন্টি খেতে জোর করলো, ক্যান্টিনে খাবো বলে চলে আসলাম। মনে হয় ক্লাস শুরু হয়ে গেছে। আমি কলেজ চলে আসলাম। ঘড়িতে দেখি 10:30 বেজে গেছে। ক্লাস শুরু হয়েছে 15 মিনিট আগেই। আমি দ্রুত ক্লাসে চলে গেলাম। গিয়ে দেখি ক্লাস এখনো শুরু হয়নি। জানতে পারলাম আজকে 11টায় ক্লাস শুরু হবে। প্রথম ক্লাস পদার্থবিজ্ঞান। রফিক আহমেদ স্যার ক্লাস নেন। যে স্যার আমার রিক্সায় এসেছিলেন তার নাম। ক্লাসে গিয়ে ফাঁকা একটা বেঞ্চে বসে পড়লাম।
আমি ক্লাসে ঢোকা মাত্রই দেখি কিছু ছাত্রছাত্রী আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে আর হাসাহাসি করছে। আমি বিষয়টা বুঝলাম না। কিছুক্ষণ কয়েকজন আমার কাছে আসলো। ওদের মধ্যে একটা ছেলের নাম রাজ, বড়লোক বাবার সন্তান। সে বলল তার বন্ধুদের, কি রে, আজকাল এত নামি কলেজে রিক্সালাও পড়াশোনা করে, জানতাম না তো। আমাকে ইশারা করে বলতেছে, বুঝে গেছে যে আমি যে রিক্সা চালাই এটা কলেজ জেনে গেছে। আমি শুধু এদের কথা শুনতেছি, কিছু বলছি না। রিক্সা চালিয়ে মনে হয় ক্লাসে এসেছে, দেখছিস কেমন একটা গন্ধ বের হচ্ছে। ওরা সবাই আমাকে নিয়ে উপহাস করতেছে। এমন সময় পিয়ন এসে বলে গেল আজকে ক্লাস হবে না, স্যাররা মিটিং করতেছেন। পিয়ন চলে যাওয়ার পর কয়েকটা মেয়ে এসে রাজের সাথে যোগ দিল আমাকে উপহাস করার জন্য। তাদের মধ্যে একটা মেয়েকে আমি চিনি, ও আমার রিক্সায় একদিন উঠেছিল, নাম লিমা। কি ব্যাপার রাজ, এই রিক্সাওয়ালা এখানে কেন? এই ছেলে নাকি আমাদের সাথে পড়ে, শুনেই গা ঝিমঝিম করছে। বলিস কি, কলেজে এই রিক্সাওয়ালা কলেজের চান্স পেলো কি করে? কি জানি এসব গাইয়া কিভাবে চান্স পাই। ছি ছি, কি গন্ধ বেরোচ্ছে। চল চল এখান থেকে, এদের কলেজে কে যে জায়গা দেয়। এই কথা বলেই সবাই হাসতে লাগলো। একটা ছেলে বলল মামা রিক্সা নিয়ে এসো, আমাদের নিয়ে দিয়ে আসবে বাসায়। সবার কটু কথা শুনতে শুনতে আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হয়ে গেল। সবাইকে দেখে আর ওদের কথা শুনে বুঝলাম এরা অনেক অহংকারী। আমি ক্লাস থেকে বের হওয়ার জন্য উঠে বাইরে আসবো, এমন সময় ওই লিমা আমার সামনে এসে দাঁড়ালো আর ওর সাথে ধাক্কা লাগলো। কি রে ছোট লোক রিক্সাওয়ালা, আমাকে ধাক্কা দিলি কেন? সুন্দরী মেয়ের জীবনে দেখিসনি নাকি, নাকি সেই জন্যই ধাক্কা দিলি? দেখুন আমি বের হওয়ার সময় তো আপনি সামনে এসে ধাক্কা দিলেন। কি ছোট লোকের বাচ্চা, আমি তোকে ধাক্কা দিয়েছি তাই না? দেখুন আমার বাবা মাকে নিয়ে কোনো কথা বলবেন না, আর ধাক্কা তো আপনিই দিলেন ইচ্ছে করে। কি রে লিমা, এই ছোট লোক এত কথা বলছে কেন, দিয়ে দিত একটা। লিমার সাথে সাথেই আমার গালে জোরে চড় মারলো। আরে এক গালে পড়লে হয়, আর এক গালে দে। যেই লিমা আমাকে আরেকটা চড় মারবে তখন আমি চোখ বন্ধ করলাম। চড়ের শব্দ শুনলাম কিন্তু চড়টা আমার গায়ে পড়লো না। আশ্চর্য লাগলো, চোখ খুলে দেখি লিমার গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর লিমার সামনে রাগে লাল হয়ে দাঁড়িয়ে আছে। কি রে, তুই ওকে চড় মারলি কেন? আমাকে ধাক্কা দিয়েছে সেই জন্যই মেরেছি, তাই বলে তুই আমাকে চড় মারলি ওই ছোট লোকটার জন্য? চুপ, একদম চুপ। আমি দরজার কাছে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে তোদের কাহিনীগুলো দেখতেছি। তুই নিজে রেদোয়ানকে ধাক্কা দিয়ে আবার ওকেই চড় মারলি কেন? তুই ওই গেওটার জন্য আমাকে এত কথা বলছিস কেন? আমি গরিবদের ঘৃণা করি তাই মেরেছি। প্রকৃত গরিব তো তুই, কারণ তোর মধ্যে কোনো মনুষ্যত্বই নেই, নেই কোনো মানুষের প্রতি ভালোবাসা। একটা কথা মনে রাখবি, গরিবরাও মানুষ। আজকে আর কিছু বললাম না, এরপর ক্লাসে যেন এইসব না দেখি। লিমা আমার দিকে তাকিয়ে চলে গেল। হিমু আর বাইরে বের হয়ে আসলাম আমি। কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। দুপুরে খাওয়ার পর রিক্সা নিয়ে বের হয়ে একদম রাতে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আমি আর মারিয়া কিছুক্ষণ পড়াশোনা করলাম। পড়া শেষ করে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন রিক্সা চালিয়ে এসে দেরি হয়ে গেছে, তাই আজকেও কলেজে যাইতে দেরি। আজ আন্টি খাওয়ার পর আসতে দিল। কলেজে এসে দেখি ক্লাস শুরু হয়ে গেছে। স্যার লেকচার দিতেছেন। ক্লাসে আসতে পারি স্যার? হ্যাঁ আসো। আমি ক্লাসে ঢুকে দেখি একটা ছেলের পাশে একটা সিট খালি আছে, সেখানে গিয়ে বসলাম। স্যার কিছুক্ষণ কথা বলার পর, আজ আমি তোমাকে একটা ছাত্রের কথা বলবো যে তার স্বপ্ন, তার মায়ের স্বপ্নর জন্য পূরণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা করেছে। সেই ছেলেটি এসএসসিতে গোল্ডেন A+ পেয়েছে, আমাদেরই কলেজে ভর্তি হয়েছে। ছেলেটি আর তার মায়ের ইচ্ছায় সে ডাক্তার হবে, কিন্তু একটা ঝড় এসে তার জীবনটা উল্টোপাল্টা হয়ে গেছে। তার পরিবার থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়। আজ ছেলেটি সব কিছু থেকেও সে এতিমের মতন, কিন্তু সে হাল ছাড়েনি। তার স্বপ্ন পূরণের জন্য সে কঠোর পরিশ্রম করতেও রাজি। জীবনের এমন মানুষ খুবই কমই দেখেছি। যাই হোক, আর বেশি কথা বলবো না। তোমরা কি জানতে চাও ছেলেটিকে? স্যারের কথা শুনে সবাই জানতে চাইলো যে ছেলেটাকে। এদিকে আমি তো স্যারের কথা শুনে মাথা নিচু করে আসি, কারণ স্যার আমার কথাই বলতেছে। ভাবতেছি স্যার না জানি কখন আমাকে সামনে ডাকে। ছাত্রছাত্রীদের আগ্রহ দেখে স্যার বললেন, ঠিক আছে, সেই ছেলেটি তোমাদের সাথেই পড়ে। ওর নাম হচ্ছে রোদায়ন, যাকে নিয়ে কালকে তোমরা উপহাস করেছো বলে আমি শুনেছি। রোদায়ন, দাঁড়াও তুমি। সব স্টুডেন্টরা স্যারের কথা শুনে টাস্কে খেয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি স্যারের কথা মতো দাঁড়িয়ে গেলাম। এই দেখো, এই ছেলেটি যার কথা আমি এতক্ষণ ধরে তোমাদের বলেছিলাম। তবে আমার আফসোস লাগতেছে, তোমরা এই কলেজের স্টুডেন্ট হয়েও তোমাদের মন মানসিকতা এত নীচ কেন? ও গরিব বলে কাল তোমরা ওকে অনেক অপমান করেছো। আজ তোমরা ওর কথা শুনে হয়তো বুঝতে পেরেছো সে কি ধরনের মানুষ।
একটা কথা সবাই মনে রাখবে, আমরা সবাই মানুষ, সে ধনী হোক আর বড়লোক, কখনো কাউকে ঘৃণা করতে নেই। আজকের পর থেকে কাউকে কারো স্টেটাস নিয়ে উপহাস করবে না। স্যারের কথা শুনে সবাই মাথা নিচু করে আছে, শুধু হিমু আমার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে দেখতেছে। আমি ভাবতেছি যে কাল ক্লাসে কি কি হয়েছে, এই কথা স্যার জানলো কি করে, কে বলেছে স্যারকে। তখনই স্যার আমার চিন্তার ছেদ ঘটালেন। রোদায়ন, আমি তোমার রেজাল্ট লিস্টটা দেখার পর তোমার স্কুলের প্রধান শিক্ষককে ফোন দিয়েছিলাম। তোমার স্যার আমার বন্ধু হয়, পরে ওর কাছ থেকে তোমার কথা জানতে পারি। আমি জানি তোমার জীবনে কি হয়েছে, কি কারণে তুমি রাজপ্রাসাদ থেকে আজ এই পরিস্থিতিতে পড়েছো। আমি শিক্ষক হয়ে তোমার কাছে জানতে চাইছি, তুমি সবটা খুলে বলো, কি হয়েছে তোমার জীবনে, বলো। স্যার সেটা এক বিচ্ছিন্ন ঘটনা, আমাকে কি বলতেই হবে? হ্যাঁ বলো, আমরা সবাই শুনতে চাই। ওকে স্যার, যেহেতু আপনি জানতে চেয়েছেন তাই বলছি। এরপর আমি শুরু থেকে সব বলতে শুরু করলাম, কিভাবে আমাকে ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়ে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল। সব কিছু বলার পর আমি নিজেকে স্থির রাখতে না পেরে বেঞ্চে বসে পড়লাম। পুরনো স্মৃতি পুনরায় বলতে গিয়ে চোখের পানি যেন আজ বাধা মানতেছে না। ক্লাসের সবাই স্তব্ধ হয়ে গেছে, আমি তাকে দেখি কম বেশি সবার চোখেই পানি, স্যারের চোখেও পানি। স্যার নিজের জায়গা থেকে উঠে আমার কাছে আসলেন, আমার মাথায় হাত বুলিয়ে আবারও দোয়া করলেন। রোদায়ন, আমি দোয়া করি তুমি অনেক বড় হও, তোমার স্বপ্ন যেন আল্লাহ পূরণ করে। এগিয়ে যাও সামনের দিকে, তুমি সফল হবেই। স্যার দোয়া করবেন। আমার দোয়া সবসময় তোমার মাথার উপর থাকবে। যারা তোমার কাজে এই পরিস্থিতির মধ্যে ফেলেছে তারা একদিন ঠিকই বুঝতে পারবে আর শাস্তিও পাবে। কলেজে কোনো সমস্যা হলে তুমি আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। ওকে স্যার। স্যার আজকের মতো ক্লাস এখানে শেষ করে চলে গেলেন। আমি নিজের জায়গায় মাথা নিচু করে বসে আছি, চোখ থেকে এখনও পানি পড়ছে। কিছুক্ষণ পর ক্লাসের সবাই আমার সামনে আসলো। গতকালকে যারা আমাকে নিয়ে উপহাস করছিল তারা আমার কাছে ক্ষমা চাইলো, এরকম ভুল তারা আর করবে না বলে কথা দিল। আমিও হাসি মুখে ওদের সাথে কথা বললাম, কিন্তু একটা জিনিস বারবার লক্ষ্য করছিলাম যে হিমুর চোখ আমার দিকের থেকে যেন এদিক ওদিক হচ্ছেই না। এভাবেই 3টা ক্লাস হওয়ার পর টিফিন পিরিয়ডে সবাই বাইরে গেল, শুধু ক্লাসে রয়েছি আমরা 4জন। হিমুও রয়েছে। আমার পাশে যে ছেলেটি বসেছিল সে আমার সাথে পরিচিত হলো। হাই, আমার নাম শিহান। আমি রেদওয়ান। তোমার জীবনের ঘটনা শুনে নিজেই অবাক হয়ে গেছি যে মানুষ কতটা খারাপ হতে পারে। বাই দ্য ওয়ে, আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, কেন নয়। শিয়ানের সাথে হ্যান্ডশেক করলাম। নতুন কলেজে এই প্রথম কোনো বন্ধু হলো আমার। একটু পর হিমু এসে আমার সামনের বেঞ্চে বসে পড়লো। আমি তো এমনিতেই প্রথম দিনই ওকে দেখে ভুলতে পারছি না, ক্রাশ খেয়ে গেছি। আর এখন এসে সামনে বসে আমার দিকে তাকিয়ে আছে। বলেন তো দেখি, আমার মনে হয় লজ্জা লাগে না? আমিও মাঝে মাঝে আর চোখে দেখতেছি হিমুকে। চলো বাহিরে যাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। ভালো লাগছে না, বাইরে যাব না। কিছু বলার থাকলে এখানে বলেন। ওই, আমি কি তোমার গুরুজন নাকি সিনিয়র আপু যে আপনি করে বলতেছো? তুমি করে বলবে, বুঝছো? কিন্তু কোনো কিন্তু নয়, যা বলছি তাই বলবে, নয়তো নাক ফাটিয়ে দিব। আমি তো ওর হাসি দেখে আবারও ফিদা হয়ে গেলাম। যদিও আমার মতো রিক্সাওয়ালার ওকে নিয়ে স্বপ্ন দেখাটা মানে বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতো। আচ্ছা বলবো। গুড বয়। শোনো, আজ থেকে আমিও তোমার বন্ধু। নাকি আমাকে বন্ধু বানাতে সমস্যা আছে? আমি কিন্তু তোমার ওই শাকচুন্নি রিয়ার মতো নই। আরে সমস্যা নেই, তো আমার বন্ধু হলো, আরো বেশি করে প্রেমে পড়ে যাব। ওকে, চলো এখন ক্যান্টিনে গিয়ে নাস্তা করব। ক্যান্টিনে গিয়ে আমি, হিমু, শিহান নাস্তা করলাম। ওই দিন দুপুরে কলেজ থেকে বাসায় চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া করে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। এভাবেই চলে গেল আরও কয়েকদিন। হিমু আর শিয়ান আমার খুব কাছের বন্ধু হয়ে গেছে। আমি তো দিন দিন হিমুর প্রতি দুর্বল হয়ে পড়তেছি। কলেজে যতক্ষণ থাকবো হিমু আমার সাথে থাকে। রিক্সা চালানো আর গাড়িতে কাজ করে এখন মোটামুটি অনেক টাকাই জমিয়েছি। ভাবতেছি কালকে কলেজ থেকে ফেরার পথে একটা ফোন কিনে নিয়ে আসবো। মারিয়ার সাথে আমার ভাই বোনের খুনসুটি সুন্দরভাবেই চলে। ও আমাকে ওর নিজের ভাই মনে করে, আমি ওকে নিজের বোনের মতোই মনে করি। ওর সাথে আড্ডা দেওয়ার সময় আমার ফারজানের কথা ভীষণ মনে পড়ে। জানি না আমার আদরের বোনটা কেমন আছে। পরের দিন সকালে রিক্সা চালিয়ে এসে ফ্রেশ হয়ে কলেজে চলে গেলাম। আজকে আগেই চলে গেলাম, ক্লাস শুরুর এখনও 20 মিনিট বাকি আছে। আমি ক্যান্টিনের পাশে একটা পুকুরে আছি, সেখানে বসেই আছি। কিছুক্ষণ পর শিহান আসলো। কি খবর দোস্ত, আজকে দেখি তুই আমার আগে এসেছিস। শিহান আমার খুব কাছের বন্ধু হয়ে গেছে। হ্যাঁ আসলাম, প্রতিদিন লেট হয় তাই আজকে আগেই আসলাম। সামনের মাসে তো অর্ধবার্ষিক পরীক্ষা, প্রিপারেশন কেমন হলো তোর? হ্যাঁ মোটামুটি ভালোই হচ্ছে। তোর? সবই ঠিক আছে। শিয়ান সহ বসে গল্প করতে লাগলাম।
হঠাৎ পেছন থেকে হিমু বলে উঠল, কি ব্যাপার? আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছে মিস্টার রেদওয়ান? আজ আমার আগেই কলেজে? সূর্য তার পূর্ব দিকেই উঠেছে, আজকে আমি একটু তাড়াতাড়ি এসেছি, এসো বসো। হিমু এসে আমার একদম পাশে বসলো। আমি মাঝে মাঝে ভাবি, হিমু কি আমাকে নিয়ে ভাবে নাকি ওর আচরণ সেরকমই লাগে। তিনজন মিলে গল্প করতে করতে ক্লাসের টাইম হয়ে গেল। ক্লাস শেষ করে বাইরে এসে শিয়ানকে বললাম, একটা ফোন কিনতে হবে, বাজারে যাব, তুই চল আমার সাথে। ভাই আজকের জন্য আমাকে মাফ কর, আজ আমার জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে এক্ষুনি। তাহলে আমাকে একাই যেতে হবে ফোন কিনতে। আচ্ছা যা তুই। আরে হিমুকে নিয়ে যা। চলো, তুমি আর আমি যাই। অবশেষে আমি আর হিমু একটা রিক্সায় চেপে ফোন কিনতে গেলাম। রিক্সায় আমি একদম ডান দিকে চেপে বসেছি যেন হিমুর শরীরের সাথে না লাগে, কিন্তু আমি যতই সরে বসি এই মেয়ে ততই আমার কাছে চেপে বসে। বুঝতেছি না এর মতিগতি কি। আরে এদিকে সরে আসো, পড়ে যাবা তো। আমাকে একদম নিজের দিকে টেনে এলো। আরে পড়বো না, কি করছো? কেন? আমার সাথে বসে থাকতে ভালো লাগছে না? বারবার ওদিকে চেপে বসতেছো কেন? ভালো তো খুব লাগতেছে। না কিছু না। তাহলে আর যেন সরে না যাও হয়। বাজারে গিয়ে ফোন কিনে বাসায় চলে আসলাম। আসার পথে মারিয়ার জন্য ফুচকা নিয়ে আসলাম। বাসায় এসে আন্টিকে ফোনটা দেখালাম। আন্টি বললো যে ভালোই হয়েছে। দুপুরে খাবার খেয়ে রিক্সা নিয়ে চলে গেলাম। সকালে কলেজ, দুপুর থেকে সন্ধ্যায় গ্যারেজ আর রিক্সা চালানো, আর রাতে পড়াশোনা করা আমার দৈনন্দিন রুটিন হয়ে গেছে। এভাবে দেখতে দেখতে 6 মাস হয়ে গেল আমার ঢাকায় আসা। আমার আর হিমুর বন্ধুত্ব থাকলেও ধীরে ধীরে সেটা ভালোবাসার রূপ নিচ্ছে। আমিও হিমুর আচরণে বুঝতে পারি যে হিমুও মনে হয় আমাকে ভালোবাসে। সেটা আজ বুঝতে পারছি। সকালে আজকেও হিমু আর শিয়ানের আগে কলেজে এসে পুকুর পাড়ে বসে আছে। আমাদের কলেজেরই একটি মেয়ে আসলো আমার সাথে গল্প করতে। মেয়েটির সাথে কথা বলতে বলতে দেখলাম হিমু যেন কখন থেকে দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে। ওর দিকে তাকিয়ে দেখে রেগে একেবারে আগুন হয়ে গেছে। আমি হিমুর দিকে তাকাতেই হিমু আমার কাছে আসলো, এসে মেয়েটিকে বলল, কি রে রোমা, রেদওয়ানের সাথে এত কিসের কথা? হ্যাঁ যাবে, কিন্তু বেশি কথা বলা যাবে না। আর ওর সাথে ভাই হিসেবেই কথা বলবি। এখন যা এখান থেকে। সেটা কি তোকে বলতে হবে? যা বলছি। রিমা চলে গেল। আমি তো হিমুর কাণ্ড দেখে টাসকি খেয়ে গেছি। এ মেয়ে হঠাৎ এত রেগে গেল কেন? তার মানে কি হিমু আমাকে ভালোবাসে? দেখতে হচ্ছে ব্যাপারটা। রোমার সাথে তোমার এত কিসের কথা? কই বেশি কথা বললাম? আমি একা দাঁড়িয়েছিলাম তাই কথা বলতে এসেছে। আসছে তো কি হয়েছে? আসলে কি কথা বলতে হবে, তাও আবার হেসে হেসে? আরে বাবা এত রাগ করছো কেন? না হয় একটু কথা বলেছে তাই বলে এত রাগ? তুমি কোনো মেয়ের সাথে কথা বলবে না। যদি কথা বলতে দেখি তো তোমার একদিন কি আমার একদিন। কিন্তু কথা বলতে কি সমস্যা? আছে সমস্যা। তুমি শুধু আমার সাথে কথা বলবে, বুঝছো? এর রাগ দেখেই বুঝতে পারছি ভালোবাসে আমাকে। বুঝছি। চলো এখন ক্লাসে যাই। হিমু সহ ক্লাসে গেলাম। আজকে কেন জানি শিয়ান কলেজে আসলো না। আমি আর হিমু একসাথেই বসলাম। এই মেয়ে এখন আমাকে অন্য কারোর সাথে বসতেই দেয় না। আমিও হিমুকে ভালোবাসি, কিন্তু আমি জানি সেই ভালোবাসা কখনো পূর্ণতা পাবে না। পরপর 3টা ক্লাস করে বাইরে আসলাম। হিমু ক্যান্টিনে নিয়ে গিয়ে নাস্তা খাওয়াইলো। ক্যান্টিন থেকে বড় হয়ে পুকুর পাড়ে গিয়ে বসলাম। দুজনে গল্প করতেছি। হঠাৎ হিমু আমাকে প্রশ্ন করলো, আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো, কি বলবা? তুমি কি কাউকে ভালোবাসো? কি বললে? বুঝিনি, আবার বলো। যদিও বুঝতে পারছি, ওকে আবার কেউ বলিয়েন না। মানে আমি বলছি যে তুমি কি কাউকে ভালোবাসো, অথবা তোমার কি প্রেমিকা আছে? কি আজব প্রশ্ন করলে তুমি, বলো তো। এভাবে দাঁত কেলিয়ে হাসতেছো কেন? আমি কি হাসির মতো কথা বলছি? তা নয়তো কি, আমার মতো পরিচয়হীন ছেলেকে কে ভালোবাসবে বলো? যার কোনো ঠিকানা নেই, যে ছেলে রিক্সা চালিয়ে জীবন চালায়, তাকে কে ভালোবাসে? আমিও কাউকে ভালোবাসি না, কেননা এসব স্বপ্ন দেখা আমার মতো রিক্সা চালকের জন্য অপরাধ। যদিও আমি হিমুকে ভালোবেসে ফেলেছি। কেন, ভালোবাসা কি এসব থেকে হয় নাকি? তা জানি না, তবে আমার মনে হয় এসব দেখেই হয়। কচু মনে হয় তোমার। শোনো, ভালোবাসা মনের গভীর থেকে সৃষ্টি হয়, ধন সম্পদ দেখে নয়, বুঝলা হাঁদারাম? কি আমি হাদারাম? হ্যাঁ, ঠিকই তো বললাম। আচ্ছা তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ, আমি একটা হাঁদারামকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সেই হাঁদারাম কিছুতেই বুঝছে না আমি তাকে ভালোবাসি। ও তা কে সেই হাদারাম? হিমুর কথা শুনে আমার বুকের মাঝে হাতুড়ি পেটানো শুরু হয়ে গেছে। জানি না হঠাৎ কেন এত কষ্ট হচ্ছে। আছে একটা হাঁদারাম, চলো ক্লাসে যাই।
তুমি যাও, আমার একটা কাজ আছে, আমি আজ আর ক্লাস করব না। মানে হঠাৎ করে আবার তোমার কি কাজ পড়লো? কি করে তোমাকে বোঝাই যে তুমি যখনই বলেছো তুমি কাউকে লাভ করো, আমার যে কতটা কষ্ট হচ্ছে সেটা বলার মতো না। আছে একটু কাজ, তুমি যাও ক্লাসে, নোটসগুলো লিখে রাখিও, কালকে তুলে নেব। আচ্ছা যাও তাহলে। আমি হিমুর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। কিছুই ভালো লাগছে না, ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। আজ আর রিক্সা নিয়ে যেতে ইচ্ছে করলো না। শুয়ে শুয়ে হিমুর কথা ভাবতে লাগলাম। প্রথম দেখাতেই মেয়েটিকে খুব ভালোবেসে ফেলেছি। বন্ধুত্ব শুরু হওয়ার পর সেটা এখন আরও বেড়ে গেছে। আমিও ভাবতাম হিমু আমাকে ভালোবাসে, নয়তো সে আজ কলেজের রুমার সাথে কথা বলার সময় এত রিয়্যাক্ট করতো না। কিন্তু হিমু তো নিজ মুখে বললো যে সে কাউকে ভালোবাসে। চোখ থেকে দু ফোঁটা পানি বেরিয়ে পড়লো। পরক্ষণে ভাবলাম, হিমু আমার মতো রিক্সাওয়ালাকে কেন ভালোবাসবে? আমার নিজেরই তো কোনো অস্তিত্ব নেই। আমি ওকে ভালোবাসি, কিন্তু কখনো তা প্রকাশ করতে পারবো না। না, আমি এসব নিয়ে আর ভাববো না। আমাকে যে ডাক্তার হতে হবে, আমার লক্ষ্য তো একটাই, সেটা আমাকে পূরণ করতে হবে। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। এক ঘুমে সন্ধ্যাবেলা উঠলাম। ফ্রেশ হয়ে রুমে আসি, বসে দেখি আন্টি আর মারিয়া বসে আছে। কি হয়েছে রেদওয়ান? কলেজ থেকে এসে না খেয়ে শুয়ে পড়েছো? শরীর খারাপ? না আন্টি, এই একটু ভালো লাগছিল না, তাই শুয়েছিলাম। জানি বাবা, এই বয়সে তোমাকে এত পরিশ্রম করতে হচ্ছে। আমি একটা কথা বলবো কি? হ্যাঁ আন্টি বলেন। তুমি রিক্সা চালানো বাদ দাও। তোমার আঙ্কেল তোমার সব খরচ চালাবে। তুমি তো আমার ছেলের মতোই। না আন্টি, আপনারা আমার জন্য অনেক করছেন, এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। কিন্তু আন্টি, আমি আমার পড়াশোনা নিজেই চালাতে চাই, প্লিজ এই ব্যাপারে আমার কেউ জোর করবেন না। কেন ভাইয়া? আম্মু তো ঠিকই বলেছে, তোমার তো অনেক কষ্ট হয়। না রে পাগলি বোন, আমার কোনো কষ্ট হয় না, আমার বরং ভালোই লাগে। সেদিন রাতে আর গ্যারেজে গেলাম না, রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম, সাথে সাথে ঘুমের দেশে হারিয়ে গেলাম। এদিকে সেদিন রাতে হিমু রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে শুয়ে রেদনকে নিয়ে ভাবতেছে। হিমু মনে মনে বলছে, আজ রেদওয়ানকে খুব চমকে দিয়েছি। যেই না বলেছি আমি কোনো হাদারামকে ভালোবাসি, অমনি বাবু চমকে গিয়েছে, খুব কষ্টও পেয়েছে। কিন্তু হাদারামটা এটা বোঝে না যে আমি ওকেই ভালোবাসি। এমনি কি হাদারাম বলি? আহারে, আজ রেদওয়ানকে খুব কষ্ট দিয়ে ফেলেছি। আমিও জানি রেদওয়ান আমাকে খুব ভালোবাসে, কিন্তু ওর বর্তমান পরিস্থিতির জন্য আমাকে বুঝতে দিচ্ছে না। কিন্তু আমি ওর অর্থ সম্পদ চাই না, আমি শুধু ওকে আর ওর ভালোবাসাকেই চাই। যে করেই হোক রেদওয়ানকে আমার আপন করে পেতেই হবে। জানি হাদারামটা আমাকে নিজের থেকে কখনো ভালোবাসার কথা বলবে না, আমাকেই সব করতে হবে। তবু ওকে হারাতে চাই না, বড্ড ভালোবেসে ফেলেছি ওকে। রেদনের কথা ভাবতে ভাবতে হিমু ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রিক্সা নিয়ে বেরিয়ে গেলাম। 2 ঘন্টা রিক্সা চালিয়ে এসে কলেজে চলে গেলাম। কলেজে আজ ঘোষণা দিল যে আগামী সপ্তাহে অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হবে। আমার তো পরীক্ষা নিয়ে একটুও টেনশন আছে, কেননা আমি তো প্রাইভেট পড়ি না, কিন্তু মনোযোগ সহকারে স্যারদের কথা শুনি, ক্লাস মনোযোগ সহকারেই করি, তাই সব কিছু ভালো বুঝতে পারি। প্রতিদিন রিক্সা চালানো আর কলেজে গিয়ে হিমু আর শিয়ানের সাথে আড্ডা দিয়ে ভালোই দিন যাচ্ছে। হিমুকে ভালোবাসার পরিমাণটা দিন দিন বেড়েই চলেছে, কিন্তু হিমুকে বুঝতে দেয় না সামনে পরীক্ষা, তাই আর এসব চিন্তা মাথায় আনতে চাইতেছে না। দেখতে দেখতে পরীক্ষার সময় চলে এলো। টানা 1 সপ্তাহ পরীক্ষা চললো। এই 1 সপ্তাহে রিক্সা চালানো বন্ধ করিনি, কিন্তু গ্যারেজে যায়নি। আঙ্কেল আন্টি নিষেধ করে দিয়েছেন। সবাই ভালো মতোই পরীক্ষা দিলাম, আল্লাহর কাছে আশা করি ভালো নাম্বার পাবো। পরীক্ষার পর আবার আগের মতোই চলতে লাগলো। মাঝে মাঝে আমার বন্ধুদের সাথে কথা বলি, রাফি, সুমন, মিরাজের সাথে। পরীক্ষা শেষ হওয়ার পর একদিন কলেজে ক্লাস শেষ করার পর হিমু আমাকে বললো পার্কে ঘুরতে যেতে হবে আজ। শিয়ান আজকে টিফিন পিরিয়ডেই চলে গেছে, তাই দুজনেই যাবো শুধু। আমি আপত্তি করলাম যে আমাকে রিক্সা নিয়ে বের হতে হবে। হিমু জোর করলো যে অত্যন্ত আজকে ঘুরতে যাই ওর সাথে। কি আর করবো, ভালোবাসার মানুষটা আবদার করছে, না গিয়ে আর পারি। শেষে গেলাম দুজনে পার্কে ঘুরতে। পার্কে গিয়ে দুজনে হাঁটতেছি আর কথা বলতেছি, অনেক জুটেই বসে বসে গল্প করতেছি পার্কে। হঠাৎ একটা জুটি দেখে আমরা নজর পড়লো। ভালো করে তাইকে দেখলাম শিহান আর একটা মেয়ে বসে আছে। মেয়েটাকে চিনতে পারলাম না। আমি হিমুকে ইশারায় ওদের দেখালাম, হিমু সামনে তাকে দেখো। কি হয়েছে? ইশারায় শিয়ানকে দেখালাম, দেখো তাকিয়ে। আরে এটা তো শিহান, কলেজে ক্লাস না করে এখানে এসে প্রেম করতেছে। সেটাই তো দেখতেছি, দাঁড়াও বেটাকে আজ চমকে দেই। কি করবা? দেখোই না কি করি। ফোনটা বের করে শিয়ানকে ফোন দিলাম। শিয়ান ফোন ধরলো। হ্যাঁ ভাই বল। কোথায় তুই? টিফিন পিরিয়ডে না বলে চলে এলি। আর বলিস না, হঠাৎ করে আমার আঙ্কেল অসুস্থ হয়ে গেছে, তাই তাকে নিয়ে ডাক্তারের কাছে এসেছি। দেখছেন ভাই কি মিথ্যা কথা বলতেছে, আমার চোখের সামনে বসে বসে প্রেম করতেছে আর বলতেছে আঙ্কেলকে নিয়ে হাসপাতালে আছে। ও বাসায় কখন আসবি?
এই যাবো আর কি। ওকে। ফোন কেটে দিয়ে হিমুর দিকে তাকিয়ে দেখে ভালোই মজা নিচ্ছে। আমি হিমুকে নিয়ে আস্তে আস্তে গিয়ে শিহান আর ওর প্রেমিকার পিছনে দাঁড়ালাম। কিরে শিহান, তোর আঙ্কেলকে নিয়ে তুই হাসপাতালে আছিস নাকি পার্কে বসে প্রেম করতেছিস? শিহান হঠাৎ এই কথা শুনে তড়িৎ গতিতে পিছনে তাকিয়ে দেখে আমি আর হিমু দাঁড়িয়ে আছি। আমাদের দেখে শিহান ভূত দেখার মতো চমকে উঠলো। কিন্তু যেই শিহানের প্রেমিকা আমাদের দিকে তাকালো তখন হিমু বড় ধরনের শক খেলো। শিহানের প্রেমিকা আমাদের দিকে ফিরে তাকানোর সাথে সাথেই, মিমাপু, তুই? এই তুই এখানে? হিমু, এনাকে তুমি চেনো? হ্যাঁ, আমার ফুফাতো বোন হয়। ও তা শিহান সাহেব, এবার আপনি বলেন যে আপনার হাসপাতাল কি এই পার্কে? আরে ভাই রাগ করিস না। চুপ হালা, তুই তোর প্রেমিকার দেখা করতে আসবি সেটা বললেই পারতি, তাই বলে তুই আমাদের মিথ্যা বলে আসবি? এই তোর বন্ধুত্ব? দোস্ত আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ছেড়ে দে। মিমাপু, কতদিন থেকে চলছে এসব? 6 মাস থেকে। তাই তো বলি, রাতে তোকে মাঝে মাঝে ফোন দিয়ে এত ব্যস্ত পাই কেন? আর এই শিহান হারামি আমাদের সাথে থেকে আমারই বোনের সাথে প্রেম করছে, আর আমি জানতেই পারলাম না। হয়েছে, এখন সব জানাজানি। ওরা দুজনে আমাদের থেকে সব লুকিয়েছে, এখন ওদের শাস্তি হলো ওরা দুজনে আমাদের ট্রিট দেবে। আজকে ট্রিট না নিলে হয় না, বোঝার চেষ্টা কর। কোনো বোঝাবুঝি নেই, চল। এরপর আমরা চারজনে মিলে হোটেলে পেট পুড়ে খেয়ে যে যার বাসায় চলে গেলাম। বাসায় এসে আমি রিক্সা নিয়ে বেরিয়ে গেলাম। সন্ধ্যায় এসে গ্যারেজে গেলাম। গ্যারেজ থেকে রাতে বাসায় এসে কিছুক্ষণ পড়াশোনা করে খেতে গেলাম। সবাই একসাথে খেতে বসলাম। তখনই মারিয়া বলল, ভাইয়া, তোমার সাথে আজকে একটা মেয়ে দেখলাম, কে সে? মারিয়ার কথা শুনে তো ঢোক গিলতে লাগলাম। এই আবার কোথায় হলো? কোন মেয়ে? আর কোথায় দেখেছিস? ভাইয়া, আমি স্কুল থেকে ফেরার সময় দেখেছি তোমরা দুজন পার্কে যাইতেছো। শুধু আমি একা না, আম্মুও দেখেছে। হ্যাঁ বাবা, মেয়েটি কিন্তু খুব সুন্দরী। তা বাবা, মেয়েটিকে? আমার ক্লাসমেট, আমরা খুব ভালো বন্ধু। ভালো বন্ধু নাকি প্রেম করো ভাইয়া? মাথায় একটা থাপ্পড় দিয়ে বললাম, খুব পেকে গেছিস তাই না? মনে হয় প্রেমের প্রফেসর তুই। সত্যিই তো বললাম, শুধু শুধু মারলে কেন? আমরা শুধু জাস্ট ভালো বন্ধু, এছাড়া আর কিছু না। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবেই দেখতে দেখতে 1 বছর চলে গেল। এই 1 বছরে মোটামুটি অনেক টাকা আয় করেছি। এই 1 বছরে হিমু আর আমি অনেক কাছে চলে এসেছি। একসময় ভাবতাম যে আমার এই অনিশ্চিত জীবনের সাথে হিমুকে জড়াবো না, কিন্তু এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে হিমুকে ছাড়া মনে হয় আমার অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। এতটা ভালোবেসে ফেলেছি মেয়েটিকে। হিমু আমাকে অনেক ভালোবাসে, সেটা ওর কার্যকলাপেই বোঝা যায়। সেও আমাকে অনেক ইঙ্গিত দিয়েছে যে হিমু আমাকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে মুখ ফুটে বলতে পারছি না যে আমি তোমাকে ভালোবাসি। আমার সাহস হয় না, কারণ আমি রিক্সাওয়ালা। আমি হিমুর মতো ধনী দোলালিকে প্রপোজ করবো কিভাবে? কিন্তু হিমুও তো আমাকে ভালোবাসে, সেও তো নিজ মুখে বলতে পারে, সেটাও বলে না। এভাবেই চলছে আমার জীবন। দেখতে দেখতে প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষা চলে আসলো। পড়াশোনায় একটু মনোযোগ বাড়িয়ে দিলাম। কয়েকদিনের মধ্যে প্রথম বর্ষ পরীক্ষা শুরু হলো। এবারও আল্লাহর রহমতে পরীক্ষা ভালোই দিলাম। পরীক্ষার পর কয়েকদিন কলেজ বন্ধ দিল। আমার জন্য অবশ্যই ভালোই হয়েছে। পরীক্ষার কারণে ভালো মতো রিক্সা চালাতে পারিনি। এই কয়েকদিন মোটামুটি অনেক টাকা ইনকাম করতে পারবো। এদিকে রেদনের বাড়ি ছাড়ার 1 বছর পূর্ণ হয়েছে। রেদনের পরিবার আগের থেকেও অনেক পরিবর্তন হয়েছে। রেদনের পরিবার এক নতুন সদস্যের আগমন হয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। রেদনের বড় ভাই রাসেল আর ভাবি রিমির একটা ছেলে সন্তান হয়েছে। সবাই এখন অনেক খুশিতেই থাকে, কিন্তু রেদনের মা খুশি হতে পারেনি, কেননা তার একমাত্র ছেলে যে বাসায় নেই। তিনি মনে করেন সবাই ষড়যন্ত্র করে রেদনকে বাড়ি ছাড়া করেছেন। রেদনের মা নামাজ পড়ে ছেলের জন্য দোয়া করে সব সময়। তার মনে থাকা সন্দেহটা একদিন সত্যি প্রমাণিত হলো। সেদিন ছিল রাসেলের ছেলের আকিকা। বাসায় অনেক মেহমান এসেছিল। তো সেদিন রিমির পরিবার থেকেও সবাই এসেছিল, রিয়াও এসেছিল। সন্ধ্যাবেলা সব মেহমান সবার রুমে আড্ডা দিয়েছে, শুধু রিমি, ফারজানা আর রিয়া ব্যতীত। ফারজানা নিজের রুমে শুয়ে আছে, আর রিমি আর রিয়া ওরা ওদের রুমে গল্প করতেছে। ফারজানা রুমে শুয়ে থাকতে ভালো লাগতেছে না, যে এবার নিচে গিয়ে একটু গল্প করবে সবার সাথে। রুমি আর ভালো লাগছে না। ফারজানা নিচে নামার সময় হঠাৎ রিমির রুম থেকে রিয়া আর রিমির কিছু কথা শুনতে পেল। ফারজানাকে এমন যেন সন্দেহ হলো। সে এগিয়ে গিয়ে ওদের রুমের জানালার দিকে গিয়ে যা শুনলো, তাতে করে ফারজানার শরীরের রক্ত রাগে টকবক টকবক করতে শুরু করেছে। ফারজানা বুদ্ধি করে ওদের কথাগুলো রেকর্ড করে নিয়েছে। ওরা 2 বোন রিমি আর রিয়া রেদনকে বাড়ি থেকে বের করে তাড়ানোর ব্যাপারে আলোচনা করছিল। আপু, তোর দেপর বাসা থেকে চলে যাওয়ার পর থেকে
দেখলাম সুখে আছিস, আর পরিবারের সবাইও মোটামুটি ভালোই আছে। কেউ কিছু বুঝতে পারেনি? হ্যাঁ, সেটা ঠিক। আপদটাকে দূর করতে পেরে খুব ভালোই হয়েছে। এখন পরিবারের ছেলে বলতে শুধু তোর দুলাভাই আছে। সব কিছু তার হবে। আমি হলাম একমাত্র বউ রানীর মতোই আছি। হ্যাঁ, সে তো দেখেই বুঝতেছি। তবে তুই কিন্তু নিখুঁত অভিনয় করেছিস রেদওয়ানকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। কেউ ধরতেই পারেনি যে সেই দিন রাতের সবটাই ছিল আমাদের দুবনের সাজানো নাটক। হ্যাঁ, ওই ছেলের সাহস কত! আমার প্রপোজ প্রত্যাখ্যান করে, আবার আমার গায়ে হাত তুলে। এখন বুঝুক কেমন মজা লাগে। হ্যাঁ, রেদওয়ানকে বাড়ি থেকে বের করে তোর তো লাভই হয়েছে, আমার তো লাভ হলো না। কেন রে বোন? ভেবেছিলাম এই বাড়ির বউ হয়ে দুই বোনে সংসারে রাজত্ব করব, টাকা পয়সা তো আর কম নেই, কিন্তু আমার প্রপোজ ফিরিয়ে দিল। তারপর তুমি আমি মিলে মিথ্যে নাটক সাজালাম যে রেদওয়ান আমাকে রেপ করতে চায়, আমার গায়ে হাত দিয়েছে। আমি এটাই ভেবেছিলাম যে হয়তো পরে ছেলের অপরাধ ঢাকতে আমার সাথে বিয়ে দিয়ে দিবে রেদওয়ানের, কিন্তু হলো তার উল্টোটা। অবশ্যই ভালো হয়েছে। এখন শুধু ফারজানার বিয়ে হলে এই সমস্ত সম্পত্তির অংশীদার শুধু তোর দুলাভাই হবে। তখন আমি পায়ের উপর পা তুলে খাবো। তুই তো সব পেলি, আমি কিছুই পেলাম না, শুধু প্রতিশোধ নেওয়াই হলো। আচ্ছা, যাই হোক, একটা কথা বলি তোকে। কি কথা? ফারজানের সাথে মাসুদের বিয়ের আলাপ দেই, তাহলে ভালো হবে। আমাদের ভাইটাও কিছু পাবে। হ্যাঁ, এটা করা যায়। তাহলে আজই এই শুভ দিনে প্রস্তাবটা দিয়ে দে আপু। হ্যাঁ, দিব। এদিকে রিয়া রিমির সমস্ত ষড়যন্ত্রের কথা যে জানালার পাশে দাঁড়িয়ে একজন শুনতেছে এবং রেকর্ড করতেছে, সেটা ওরা দুবোন জানতেও পারলো না। এমনভাবে সব বলতেছে, মনে হচ্ছে স্বীকারোক্তি দিচ্ছে। ফারজানা ওদের দুজনের কথা শুনে রাগে ফেটে পড়তেছে। তার আদরের একমাত্র ভাইকে দুই বোন কালনাগিনী বুদ্ধি করে বাড়ি ছাড়া করেছে। ফারজানার ইচ্ছে করছে এখনই ওদের রুমে ঢুকে দুটো টাকায় ইচ্ছে মতো সাহায্য করতে, কিন্তু সেটাও করবে না। এই রেকর্ডও সবাইকে শোনাবে, তারপর বড়রাই সিদ্ধান্ত নেবে। রিয়া রিমি যে এতটা খারাপ আর লোভী সেটা কেউ বুঝতে পারেনি। ফারজানা মনে মনে খুব রাগান্বিত হয়ে গেছে। ফারজানা জানালার পাশ থেকে আস্তে করে সরে গেল। ফারজানা ওর আম্মুকে নিচে থেকে ডাকলো যেন ওর রুমে আসে। ফারজানা ভাবছে ওর আম্মুকে ওদের সব কথা শোনাবে, কারণ একমাত্র ফারজানা আর ওর আম্মুই ছিল রেদনের পক্ষে। রেদনের আম্মু ছোট মেয়ের রুমে গেলেন, গিয়ে দেখেন তার মেয়ে রেগে আছে আর কান্না করতেছে। কিরে মা, কি হয়েছে? ডাকছিস কেন? আর তুই এভাবে রুমে বসে কান্না করছিস কেন? মা, সেদিন কেউ ভাইয়ের কথা শুনলো না, ভাইয়াকে মেরে বাসা থেকে বের করে দিল। কিন্তু আমার ভাইয়া যে এত বড় ষড়যন্ত্রের শিকার হয়েছে তা আমরা কেউ বুঝতে পারিনি মা। এখন জানি না আমার ভাইয়া বেঁচে আছে নাকি মরে গেছে। কি হয়েছে? কান্না থামিয়ে বলতো। আমারও সন্দেহ হয়েছিল আমার ছেলেকে ফাঁসানো হয়েছিল, কিন্তু তুই আজ হঠাৎ এই কথা বলছিস কেন? হে মা, ভাইয়াকে ফাঁসানো হয়েছে, আর ফাঁসিয়েছে এই পরিবারেরই লোক। আমার পরিবারের লোক মানে? হ্যাঁ আম্মু, আমি আজ সব কিছু শুনেছি। ওরা কিভাবে আর কেন ভাইয়াকে মিথ্যে অপবাদ দিয়ে এই বাসা থেকে তাড়িয়েছে। কি করেছে এসব বলতো আমাকে। ভাবি আর তার বোন রিয়া। কি বলছিস তুই ফারজানা? আমি ঠিকই বলছি, আমি ওদের সব কথা রেকর্ড করেছি। এই শোনো সব কিছু। বলেই ফারজানা রেকর্ড চালু করলো। এদিকে আমি পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে রিক্সা নিয়ে বের হলাম। আন্টিকে বললাম যে আমি একেবারে দুপুরে এসে খাবো। কিছুক্ষণ রিক্সা চালিয়ে প্রায় 9টার দিকে বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম কেউ একজন আমার দিকে হাত নাড়িয়ে এই রিক্সা বলে ডাকতেছে। রিক্সা নিয়ে কাছে গিয়ে দেখলাম হিমু আর একজন মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটি হিমুর আম্মু। আমি হিমুর দিকে তাকিয়ে ইশারা করলাম যেন কথা না বলে। এখন হ্যাঁ বলুন। সামনে যাবে? হ্যাঁ যাবো, ওঠেন। দুজনে রিক্সায় উঠে বসলো। আমি তাদের বাসার সামনে গিয়ে নামে দিলাম। হিমু শুধু আমার দিকে তাকিয়ে আছে আর মাঝে মাঝে মুচকে হাসি দিচ্ছে। আন্টির আড়ালে আমি ভাড়ার টাকা নিয়ে চলে আসলাম। সারাদিন রিক্সা চালিয়ে সন্ধ্যায় গ্যারেজে গিয়ে কাজ করলাম। রাতে বাসায় এসে সবাই মিলে আড্ডা দিলাম। রাতে খাবার খেয়ে কিছুক্ষণ পড়াশোনা করলাম, পাশাপাশি মেডিকেলে ভর্তির জন্যও পড়াশোনা করতেছি। দুদিন পর রিক্সা চালিয়ে দুপুরে বাসায় আসলাম খেতে। খাওয়া শেষ হতেই আমার ফোন বাজতে লাগলো। মারিয়া আমায় ফোন নিয়ে আসলো। ভাইয়া এই নাও, তোমার উনি ফোন দিয়েছেন। আমার উনি মানে?
তোমার উনি মানে সেই দিনের মেয়েটা। তাহলে তুই এভাবে বলতেছিস কেন যে আমার উনি? দেখছেন এই পিচ্চির কারবারটা? হ্যাঁ, তো কি বলবো, তবে আমার ভাবি হলে কিন্তু ভালোই হবে, খুব কিউট দেখতে। এই যে পাকনা বুড়ি, খুব পাকনামো হয়েছে, এখন ফোন দিয়ে তুই যা। হ্যাঁ নাও, ভাবির সাথে কথা বলো। আমি মারিয়ার কাছ থেকে ফোন নিয়ে রুমে গেলাম, তখন আবার হেমু ফোন দিল। হ্যালো, কি ব্যাপার স্যার, ফোন ধরো না কেন? আমি তোমাকে কোন ক্লাসে পড়িয়েছি? কোনো ক্লাসে না, এখন বলো যে ফোন ধরো নাই কেন? খাইতেছিলাম তাই। ও শোনো, তোমার সাথে কিছু কথা আছে, বিকেলে প্লিজ পার্কে এসো, আমি অপেক্ষা করব। কি কথা যে ফোনে বলা যায় না? ফোনে বলা যাবে না, পার্কে আসিও, ঘোরাও হবে, কথা হবে, মিমাপু আর শিহানও আসবে। ওকে, আসবো। ফোন কেটে দিয়ে চিন্তা করতে লাগলাম, কি এমন কথা যে ফোনে বলা যায় না, পার্কে ডাকতেছে। ভাবনার জগৎ থেকে বের হয়ে গ্যারেজে গেলাম। যেহেতু বিকেলে আবার হিমুর সাথে দেখা করতে হবে, তাই আর রিক্সা নিয়ে গেলাম না। এদিকে হিমু আর ওর আম্মু রেদনের রিকশায় বাসা যাওয়ার পর হিমু যখন তার রুমে যাবে তখন ওর আম্মু হিমুকে বলল, হিমু, এখানে বসো, কিছু কিছু কথা আছে। কি কথা আম্মু? আগে বসো, তারপর বলছি। আচ্ছা বলবো এখন। আচ্ছা, যে ছেলেটার রিক্সায় আমরা আসলাম সেই ছেলেটাকে তুমি কি চিনো? হিমু তো ওর আম্মুর কথা শুনে টাসকি খেয়ে গেছে। ওর আম্মু কিভাবে বুঝলো যে ওরা দুজন দুজনকে চিনে? এই কথা বলছো কেন? আগে আমি যা বলছি তার উত্তর দাও। না তো, আমি কেমনে চিনবো? দেখো মামুনি, আমার কিন্তু মনে হচ্ছে তোমরা দুজন দুজনকে চেনো, সত্যি বলো। যা বলেই দি, কি আর বলবে আম্মু? হ্যাঁ চিনি। একটা রিক্সাওয়ালাকে তুমি কিভাবে চেনো? আসলে আম্মু, আমরা একসাথেই পড়াশুনো করি, খুব ভালো বন্ধু। একটা রিক্সাওয়ালা তোমাদের বন্ধু? তোমাদের সাথে পড়ে? আম্মু। ছেলেটাকে দেখে আমারও সন্দেহ হচ্ছিল, ওকে গরিব ঘরের ছেলে তো মনে হয় না। আম্মু, ওর জীবনে অনেক বড় একটা ঝড় বয়ে গেছে, তাই আজ ওর এই পরিস্থিতি। কি রকম ঝড়? হিমু তখন রেদনের সবকিছু ওর আম্মুকে বলে দিল। সবকিছু শোনার পর হিমুর আম্মু দুঃখ প্রকাশ করলো। তো মামুনি, শুধু বন্ধু নাকি আবার কোনো প্রেমের চক্কর আছে? যা কি বলছো আম্মু? এত লজ্জা পেতে হবে না। আমি রিক্সায় ওঠার সময় আর নামার সময় লক্ষ্য করেছি তোমরা চোখের ইশারায় কথা বলছো আর মুচকি মুচকি হাসছো। আম্মু, এটা কিন্তু ঠিক না, তুমি অন্যের ইশারা কথা বলায় নজর দাও কেন? কই, আমি তো আমার মেয়ের ওপর নজরদারি করছি। তো যাই হোক, আমার মেয়েটা কি ওই ছেলেটাকে ভালোবাসে নাকি? আম্মু, কিন্তু ও ভয় পায়, কারণ ওর এখনকার অবস্থা নিয়ে। এর জন্যই আমি ওকে বলিনি যে আমি ওকে ভালোবাসি, আর রেদওয়ানও বলে না। সেটা তো ঠিক, কোনো বাবা মাই তো তার মেয়েকে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিতে চাইবে না। আমার ছেলেটার সব কথা শুনে মনে হলো ও জীবনে অনেক বড় কিছু হবে, কারণ ও এত কিছুর পরে ওর লক্ষ্য থেকে সরে দাঁড়ায়নি। তুমি এক কাজ করো, একদিন ওকে বাসায় নিয়ে আসো। ওকে আম্মু। হিমু আর ওর আম্মু অনেকটা বন্ধুদের মতোই, তাই সহজেই সবকিছু শেয়ার করতে পারলো। বিকেলে আমি হিমুর কথা মতো পার্কে গেলাম। গিয়ে দেখি হিমু, মিম আর শিয়ান বসে আছে। আমি গেলাম ওদের কাছে। কি খবর সবার? ভালো। তো হিমু, কি কথা বলার জন্য তুমি পার্কে ডাকলে যে ফোনে বলা যায় না? শোনো বলতেছি। হিমু তখন ওর আর ওর আম্মুর মাঝে কি কথা হয়েছে সব বলল। শুধু হিমু যে আমাকে ভালোবাসে সেটা বললো না। আমি সব শুনে বুঝতে পারলাম যে আসলে ওরা অনেক ভালো, নয়তো আমার মতো রিক্সাওয়ালার সাথে তার মেয়ের বন্ধুত্বের কথা শুনে বাসায় ডাকতো না। আবার এটাও হতে পারে ডেকে নিয়ে অপমান করলো। না, এসব পড়ে ভাবা যাবে। তো এখন আমি কি করতে পারি? কি করবে মানে? তুমি আমার বাসায় যাবে আর কি? আমার যাওয়াটা কি ঠিক হবে? তোমরা এত বড় লোক আর আমি সামান্য রিক্সা চালক। আমি কোনো কথাই শুনতে চাই না, তুমি যাবে মানে যাবে। আর একটা কথা মনে রাখবে, সব মানুষই সমান, কি বড় লোক কি গরিব, সবাইকে কিন্তু এক আল্লাহই সৃষ্টি করেছে। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই যাব, রাগ করো কেন? ওকে, কবে যাবা? কলেজ স্কুলে যাবো একদিন। ওকে ঠিক আছে। পার্কে ঘোরাফেরা করে নাস্তা করে সন্ধ্যার পর বাসায় এসে গাড়িতে গেলাম। এভাবেই চলে গেল কলেজ বন্ধের দিনগুলো। আগামীকাল থেকে কলেজ খুলবে। রাতে সুমনকে ফোন দিয়ে কথা বললাম। সুমনকে আবারও বলে দিলাম আমার কথা যেন আমার পরিবারের কেউ না জানতে পারে। আজকে কলেজ খুললো। সকালে রিক্সা চালিয়ে এসে কলেজে গেলাম। প্রথম বর্ষের রেজাল্ট দিয়ে দিছে। আমি সব সাবজেক্টেই সব থেকে বেশি নাম্বার পেয়েছি। ভেবে অবাক লাগছে, ভাবতেও পারিনি এত বেশি মার্কস পাবো। এবং আমার পরে আমি প্রথম স্থান আর হিমু দ্বিতীয় স্থান। ক্লাস শুরু হওয়ার পর স্যাররা সবাই আমাদেরকে আরও ভালোভাবে পড়াশোনা করতে বললো।
ক্লাস শেষ করার পর হিমু জানতে চাইলো আমরা কবে যাব হিমুদের বাসায়। আমি জানিয়ে দিলাম আগামীকাল যাব। এই বলে বাসায় এসে রিক্সা নিয়ে বের হলাম। রাতে বাসায় এসে আঙ্কেল আর আন্টিকে বললাম আগামীকাল এক বন্ধুর বাসায় যাব দুপুরে। আন্টি বলল, বাবা যাইও, মাঝে মাঝে একটু বাইরে গেলে মনটাও ভালো থাকবে। তো ভাইয়া, আমার ভাবি তোমাকে দাওয়াত করছে নাকি? আমি তো মারিয়ার কথা শুনে লজ্জা পেয়ে গেছি, কারণ আঙ্কেল পাশে বসে। এই তুই চুপ হবি পাক না বুড়ি? ও, এখন চুপ হবো কেন? রাগ হইও না আমাকে, নয়তো ভাবিকে বলবো তুমি আমাকে রাগ দেখাইছো। তোমার অবস্থার 12টা বাঁচাবে। দেখছেন কারবারটা, এখনো ভালোবাসি কথাটা হিমুকে বলতে পারেনি, আর আমার বোন বলছে সে নাকি ভাবি হয়। যা, কাল থেকে তোর জন্য আর ফুসকা আনবো না। আরে আমার লক্ষ্মী ভাইয়া, আমি মজা করছিলাম তো। এখন মজা করতেছিস তাই না? আঙ্কেল আর আন্টি তো আমাদের দুজনের কাণ্ড দেখে আসতেছে। রাতের খাবার খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আজকেও শেষ রাতে আম্মুকে স্বপ্নে দেখলাম। ঘুমটা ভেঙে গেল। পুরনো কথা ভাবতে ভাবতে আবার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ফজরের নামাজ পড়ে বাইরে কিছুক্ষণ ঘুরে আসলাম। মনটাও ফ্রেশ হয়ে গেল। নাস্তা করে রিক্সা চালিয়ে এসে রেডি হয়ে কলেজে গেলাম। আজকে আবার হিমুদের বাসায় যেতে হবে। জানি না আজ ওদের বাসায় গিয়ে কপালে কি আছে। কলেজ শেষ করে আমি, হিমু, শিয়ান আর মিমসহ হিমুদের বাসায় গেলাম। বাসায় গিয়ে আন্টির সাথে কথা বলে দুপুরের খাবার পরে সবাই একসাথে আড্ডা দিলাম। তখন আন্টি বলল, রেদওয়ান, তোমার সাথে কথা আমি হিমুর কাছে শুনেছি। যেই বয়সে তোমার পরিবারের সাপোর্ট থেকে পড়াশোনা করার দরকার ছিল, সেই সময়টা তুমি এই রকম একটা পরিস্থিতির মধ্যে পড়ছো। তোমার মতো ছেলেরা এই সময়টা বয়ে যায়, কিন্তু তুমি নিজের স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে কঠোর পরিশ্রম করে সামনে এগিয়ে যাচ্ছ। এটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি দোয়া করি তুমি যেন তোমার লক্ষ্য পূরণ করতে পারো। আন্টি দোয়া করবেন। অবশ্যই। আম্মু, এখন ওর পরিবারের কথা বাদ দাও, ওর মন খারাপ হয়ে গেছে। বাবা শোনো, তোমাদের সবাইকে কিছু কথা বলবো। মিম, তুমিও শোনো। জি আন্টি বলেন। রেদওয়ান, আমি জানি তোমার আর হিমুর মাঝে বন্ধুত্ব ছাড়াও বিশেষ কিছু সম্পর্ক আছে। সেটা তোমাদের দুজনেই অনুভব করো। মিম আর শিয়ানের মাঝেও আছে। আমি তোমাদের সবাইকেই বলতে চাই, তোমরা যাই করো না কেন, কখনো নিজের লক্ষ্য থেকে এক বিন্দু পরিমাণ এদিক ওদিক হবে না। আমি কি বলছি বুঝতে পারছো? রেদওয়ান, যদি তোমরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারো, তোমাদের ভালোবাসাও পূর্ণতা পাবে। আর আমার বিশ্বাস তুমি পারবে। আমি আর শিয়ান অবাক হয়ে গেছি আন্টির কথা শুনে। আন্টি তার মেয়ে যে একটা রিক্সাওয়ালাকে ভালোবাসে সেটা শুনে যে এত সহজে মেনে নেবে, এটা ভাবতেই পারেনি। আসলে সব মানুষ অর্থ সম্পদ দেখে না। আন্টি দোয়া করবেন আমরা সবাই যেন নিজেদের স্বপ্ন পূরণ করতে পারি। আরো কিছুক্ষণ সবাই আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। এদিকে রেদনের বাসায় রেদনের আম্মু ফারজানার কাছ থেকে রিমি আর রিয়ার সব চক্রান্তের কথা শুনে রাগে লাল হয়ে গেছে। ফারজানা, রেকর্ডিংটা নিয়ে নিচে আসো। আমার সাথে আজ ওদের কাউকে ছাড়বো না। আমার নিষ্পাপ ছেলেটাকে ওরা আমার কাছ থেকে আলাদা করেছে, ওদেরও শাস্তি পেতেই হবে। আয় আমার সাথে। রেদনের আম্মু আর ফারজানা নিচে যেখানে সবাই বসে সেখানে চলে গেল।